গত ক্লাস পর্যন্ত আমরা HTML, CSS মোটামুটি অনেকগুলা টপিকই কি কভার করে ফেলছি। এখন এই যে এতদিন যে HTML, CSS যেগুলো আমরা দেখলাম, যেগুলো শিখলাম, এগুলো ইউজ করেই আজকে থেকে আছে কি এই যে টেমপ্লেটটা দেখতেছেন, এই টেমপ্লেটটা কি আমরা শুরু করব। এই টেমপ্লেটের লিংকটা গ্রুপে আমি দিয়ে দিছি, অথবা যদি খুঁজে বের করতে চান এখানে জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন যে মেডিনোভা, মেডিনোভা টেমপ্লেট এভাবে লিখে যদি সার্চ দেন, এই যে মেডিনোভা টেমপ্লেট, এটা ফার্স্টে এই যে পেয়ে যাবেন মেডিনোভা ফ্রি সিএসএস টেমপ্লেট, অনেক জায়গায় আছে, যে কোনো এক জায়গা থেকে কি ওপেন করলেই হয়ে যাবে। এই ফার্স্টের লিংকে আসার পরে এখান থেকে দেখবেন যে নিচে এই যে লাইভ ডেমো লেখা আছে, এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ নিউ ট্যাবে ক্লিক করব, তাহলে নতুন ট্যাবে কি এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আসি, একটা ওয়েবসাইট করতে গেলে আমাদের হচ্ছে যে ফার্স্টেই কিছু কাজ করে নিতে হয়। কি কি কাজ? ধরেন এখানে এই একটা ওয়েবসাইট আমি করব, এখান থেকে আমাদের কি কি লাগবে, সাধারণত কি কি লাগবে, ধরেন এখানে কি কি ইমেজ আছে, ইমেজ গুলো আমাদের লাগবে। এরপরে নেক্সট হচ্ছে কি, এখানে কি কি আছে যে কালার ইউজ করছে, সেই কালার গুলো আমাদের লাগবে। এরপরে দেখেন হচ্ছে যে আর কি লাগতে পারে আমাদের, কালার, এরপর ফন্ট, কি কি ফন্ট ইউজ করছে, এই ফন্ট গুলো আমাদের কি নিতে হবে। তো এগুলো নেয়ার জন্য আছে যে কিছু টুলস আমরা ইউজ করব। এগুলো নেয়ার জন্য এই কালার, এরপর আছে কি ইমেজ, ফন্ট গুলো নেওয়ার জন্য কিছু টুলস ইউজ করব। যেমন এখানে যদি দেখি, এই যে ইমেজ গুলো আছে, ইমেজ গুলো আমাদের লাগবে, তাহলে ইমেজ গুলো আমরা সেভ করতে পারি রাইট ক্লিক করে। এখানে আছে যে দেখেন এটা আমি পাচ্ছি না, কারণ এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, তাহলে আমরা এটা কিভাবে নিতে পারি, ইনস্পেক্ট করে, তারপরে আছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ যেগুলো থাকে এগুলো হচ্ছে কি আমাদের ইনস্পেক্ট করে নিতে হয়। তো এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে যে এভাবে না নিয়ে আমরা হচ্ছে যে একটা টুলস ইউজ করব, একটা এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে যে কি, এই যে ক্রোম ব্রাউজার, প্রত্যেকটা ব্রাউজারের জন্য আপনি চাইলে আলাদা কিছু টুলস ইউজ করতে পারেন। এই যে ছোট ছোট টুলস গুলো আছে, আমি যদি এখানে আসি, ধরেন আমি দেখতে পাচ্ছি যে এই ফন্টের মধ্যে কি কি ফন্ট ইউজ করছে ওয়েবসাইট। তো এগুলো দেখার জন্য একটা যে টুলস আছে, এটার নাম আমি পরে দেখাইতেছি। এখানে যদি আমি মাউস নেই, দেখেন আমাকে দেখাচ্ছে কোনটার মধ্যে কি ফন্ট ইউজ করছে। আবার যদি ক্লিক করি, তাহলে কি ফন্ট দেখাচ্ছে, এটার সাইজ কতটুকু, হ্যাঁ, এরপরে কালার কি, সবগুলো আমি কি পেয়ে যাচ্ছি। তো এই ধরনের কিছু টুলস আমরা ইউজ করি। তো ফার্স্টে আমরা এই টুলস গুলো আগে আমাদের এই যে ব্রাউজার আছে, ব্রাউজারে আগে সেট করেন। সবাই ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোমে যাবে, ক্রোমে যাবে, ক্রোম ওপেন করে এখান থেকে এই যে অপশন দেখবেন যে কোনায় দেখেন যে তিনটা ডট আছে, এখানে ক্লিক করবো, আমরা আগে দেখি পরে করি, হ্যাঁ। তো এখানে আছে যে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনে যদি মাউস নেন, তাহলে এই সাইডে দেখা যাচ্ছে কি ম্যানেজ এক্সটেনশন, এরপরে আছে কি ভিজিট ক্রোম ওয়েব স্টোর। তো এখানে আছে যে ম্যানেজ, আপনার ইনস্টল করা আছে ওগুলোকে ম্যানেজ করতে চাইলে এখানে যাবেন, আর যদি নতুন এক্সটেনশন কি অ্যাড করতে চান, সেক্ষেত্রে যাবেন কোথায়, ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে আমরা একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এটা আছে যে কি ক্রোমের যে এক্সটেনশন গুলো আছে, এখানে হাজার হাজার এক্সটেনশন আছে। তো এখান থেকে আমরা একটা ফন্ট গুলা কি কি ফন্ট ইউজ করছে, কি কি সাইজ, এগুলো দেখার জন্য, কালার গুলো দেখার জন্য একটা এক্সটেনশন নিব, সেটা হচ্ছে ওয়ার্ড ফন্ট। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ড ফন্ট লিখে যদি এভাবে সার্চ দেন, তো আপনি হচ্ছে যে অনেকগুলো এক্সটেনশন এভাবে কি পেয়ে যাবেন। এখান থেকে আমরা একটা যেটা ইউজ করব, এই ওয়ার্ড ফন্ট অনেকগুলো আছে, তার মধ্যে আছে যে এই যে একটা ব্ল্যাক কালারের লোগো আছে না, এটাকে আমরা অ্যাড করে নেব। অ্যাড করার জন্য কি করবেন, এই যে এখানের উপরে এসে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেব। এখানে দেখাচ্ছে কি রিমুভ ফ্রম ক্রোম, তো আমার এখানে অ্যাড করা আছে বিধায় এই টেক্সটটা দেখাচ্ছে। তো আপনাদের যদি আমি, আচ্ছা রিমুভ করে দিচ্ছি, ফার্স্ট আপনাদের দেখাই। আচ্ছা রিমুভ করে দিলাম, এরকম আসবে আপনাদের। এখান থেকে অ্যাড টু ক্রোম লেখা আছে, তার মানে এখানে যখন অ্যাড টু ক্রোমে আমি ক্লিক করে দেবো, ক্লিক করার পরে এরকম পারমিশন যাবে, এখানে আমি কি অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেবো। তাহলে দেখেন এটা ওয়ার্ড ফন্টটা আমাদের এখন কি, এখন যেহেতু রিমুভ ফ্রম কম দেখাচ্ছে, তার মানে এখানে কি আমার এটা ওয়ার্ড ফন্টটা কি আহ, আমার অ্যাড হয়ে গেছে।
এখন এটা আমি পাবো কোথায়? আমি যে এক্সটেনশনটা এড করছি এটা পাবো কোথায়? আচ্ছা, পাওয়ার জন্য যাবেন যে এখানে একটা অপশন দেখেন যে এক্সটেন্ড, এখানে যদি অনেকগুলো এক্সটেনশন দেখাচ্ছে, আপনাদের এগুলো নাও দেখাতে পারে। শুধু এই একটা আইকন পাবেন। দেখা যাচ্ছে ক্রোম ব্রাউজারে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার যতগুলো এক্সটেনশন এড করা আছে সবগুলো আপনি এখান থেকে কি দেখতে পারবেন। এই আইকনে যদি ক্লিক করেন, তাহলে আপনি যতগুলো এক্সটেনশন এড করবেন সবগুলো এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা একটা কাজ করব, বারবার এখানে ক্লিক করে ওই ওয়ার্ড ফন্টে যাব। এর থেকে একটা ভালো উপায় যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এটা পিন করে দেব। পিন করার জন্য এখানে দেখেন আমার ওয়ার্ড ফন্ট আছে, পাশে একটা কি পিন আইকন আছে। তো আমি এটাকে জাস্ট কি পিন করে দেবো এইভাবে, তাহলে আমার আর বারবার এখানে যাওয়া লাগবে না। এইখানেই কি আমি এই যে পেয়ে যাবো, এটা পিন হয়ে থাকবে। আচ্ছা, একটা গেল, এটা হচ্ছে কি ওয়ার্ড ফন্ট। সেম ভাবে আচ্ছা, এটা একটু আগে সবাই করে নেন, তারপরে একটু আসতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের আরেকটা এক্সটেনশন আমি অ্যাড করে নেব, সেটা হচ্ছে কি এই যে ইমেজ গুলো আছে একটা একটা করে আমি সেভ না করে সবগুলো ইমেজ যাতে কি আমি একসাথে ডাউনলোড করতে পারি, এই জন্য আরেকটা এক্সটেনশন আমি অ্যাড করে নেব, সেটা হচ্ছে যে ইমেজ ডাউনলোডার। ইমেজ ডাউনলোডার লেগে সার্চ দেবো, তাহলেই দেখেন এই যে ব্লু কালার একটা আছে, এটাকে আমি জাস্ট কি অ্যাড করে নেব। তার মানে এই দুইটা এক্সটেনশন আমি অ্যাড করে নিলাম এখান থেকে। আপনারা আগে দেখেন, পরে সময় দেবো আপনাদের, পরে কইরেন। ঠিক ওটা যেভাবে অ্যাড করছি আমরা, এটাও কি এভাবে এখান থেকে কি অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখান থেকে জাস্ট কি পিন করে দিবেন, তাহলে আপনাদের হচ্ছে যে বারবার এই যে এখানে দেখা যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে দুইটা ইয়ে করে নিলাম। এখন আসেন এখান থেকে কি ইমেজ গুলো আমি ডাউনলোড করব, তাহলে এই এক্সটেনশন আমি ইউজ করব। কিভাবে ইউজ করব? এই এক্সটেনশনের উপরে আমি ক্লিক করে দিলাম, তাহলে এখানে দেখেন এই ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে সবগুলো আমাকে কি এখানে দেখাচ্ছে। এরপরে আমি এখান থেকে একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে কি সিলেক্ট এই যে অল, এই অপশনে আমি ক্লিক করে দেব। দেওয়ার পরে নিচে এসে আমি একটা কি ওয়েবসাইটের নাম দেব, হ্যাঁ, যে কোনো একটা কি, এই যে এখানে দেখেন দুইটা অপশন আছে, দুইটা ফিল্ড আছে নিচে। তো এই ফিল্ড দুইটাকে আমরা কি করব, দুইটার নাম দেব। এই যে ইমেজ, এখানে আমি জাস্ট এসে বলবো কি একটা ফোল্ডারের নাম দেই। ফোল্ডারের এটা কি দিতে পারে, ইমেজ। ওকে, ইমেজেস নাম দিলাম। নাম দেওয়ার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে আমার হবে কি এই ফোল্ডারের মধ্যে সবগুলা কি একসাথে ডাউনলোড হয়ে যাবে, বারবার আর একটা একটা করে আমার সেভ করা লাগবে না। আচ্ছা, ডাউনলোড হওয়ার পরে এটা আমরা পাবো কোথায়? ডাউনলোড ফোল্ডারে। হ্যাঁ, আমি এখান থেকে হচ্ছে কি ডাউনলোড ফোল্ডারে যাব। আচ্ছা, ডাউনলোড ফোল্ডারে গেলে এখানে দেখেন আমার কি ইমেজেস নামের একটা কি ফোল্ডার দেখাচ্ছে। এখানে ওপেন করলে দেখবেন যে আমার সবগুলো ইমেজ কি এখানে চলে আসছে। তো আচ্ছা, পরে আমি আবার দেখাবো, আগে দেখেন, শুরু করি আগে আমরা। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস পেয়ে গেলাম আমরা, সেটা হচ্ছে কি এই ওয়েবসাইটের ইমেজগুলো আমরা ডাউনলোড করে নিছি। তো এখন আসেন এই ওয়েবসাইটের জন্য আমরা কি একটা ফোল্ডার তৈরি করে নেই আজকে নতুন করে। অ্যাসেট প্রজেক্টে গিয়ে, আচ্ছা আজকে ল্যাব হচ্ছে আমাদের কত, 8 কই গেল। ওকে, তাহলে একটা হচ্ছে কি একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের ভিতরে আমাদের কি কি লাগবে? প্রথমে হচ্ছে কি ইনডেক্স ফাইল লাগবে। ইনডেক্স ফাইল আমরা তৈরি করে নেই। এরপরে আছে কি ইনডেক্স ফাইলের পাশে আছে আমাদের কি ফোল্ডার একটা তৈরি করে নেব, সেটা হচ্ছে কি অ্যাসেট। এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে আমাদের যেগুলো লাগবে সেগুলো হচ্ছে কি সিএসএস লাগবে। এই কারণে আমরা কি সিএসএস ফোল্ডার তৈরি করে নেব, সিএসএস। এরপরে হচ্ছে ইমেজের জন্য কি ইমেজেস ফোল্ডার, ইমেজেস। এরপরে আমাদের কি লাগতে পারে, আপাতত কিছু লাগতেছে না, এই দুইটাই আমি কি আপাতত রেখে দিলাম। এরপরে সিএসএস এর মধ্যে এসে একটা কি সিএসএস ফাইল তৈরি করব। আচ্ছা, এরপরে এই যে ফোল্ডারটা তৈরি করলাম আমরা, এই ফোল্ডারটাকে জাস্ট কি ভিএস কোডে ওপেন করে নিচ্ছি।
তাহলে পুরো ফোল্ডারটাকে ধরে এনে কি পেস্ট করার পরে আমি ছেড়ে দেব। ওকে, ইন্ডেক্স, এরপর আছে ইন্ডেক্সের মধ্যে আমরা কি বেসিক স্ট্রাকচার নিয়ে নেব। এরপরে সিএসএসটাকে আগে কি লিংক করাই দেবো। এই কারণে আমরা এখানে অবশ্যই কি কমেন্ট করে রাখবো সিএসএস। আচ্ছা, মেন সিএসএস এর কমেন্ট করে দিলাম। এখানে আছে কি লিংক। আচ্ছা, এইচআরইভ এর মধ্যে পাথটা আমাদের কিভাবে আছে, প্রথমে আছে কি অ্যাসেট, এরপরে সিএসএস স্টাইল ডট সিএসএস। তাহলে সিএসএসটা আমাদের কি লিংক করানো শেষ। আচ্ছা, এখন একটু সবাই খেয়াল করেন না, একটা ওয়েবসাইট করতে গেলে প্রথমে আছে কি ইমেজ গুলো আমাদের লাগবে। ইমেজ গুলো আমরা নিয়ে নিছি, একটা ফোল্ডারও কি আমাদের ফোল্ডার ফাইল যেগুলো লাগবে সবগুলো কি তৈরি করে নিছি। এখন যদি আসি প্রথম উপর থেকে আসি, হ্যাঁ, একটা একটা করে ধরে ধরে আমরা করব। ফার্স্টে একটা ওয়েবসাইটের কি আছে দেখেন তো, উপরে একটা কি টাইটেল থাকে তাই না? ওয়েবসাইটের একটা কি টাইটেল আছে। আচ্ছা, এখানে টাইটেলটা যেটা আছে, তাহলে আমরা ওটা কি টাইটেলের মধ্যে আগে বসাই দিই। আচ্ছা, এটা টেমপ্লেটের নাম কি আমরা দিছিলাম? মেডিনোভা। আচ্ছা, একটা আমরা টাইটেল দিয়ে দিলাম, আর এটা আছে কি হোম ফাইল। এভাবে জাস্ট কি টাইটেলটা এখানে বসাই দিলাম। এরপরে কি আছে দেখেন, টাইটেলের মধ্যে থাকে কি একটা আইকন আছে। তো এই আইকনটাকে নাম আমরা কি বলছিলাম? ফ্যাব আইকন, তাই না? তো ফ্যাব আইকনটাও কি আমরা একটা অ্যাড করে নেবো, যেহেতু এখানে সিএসএস এর এই ওয়েবসাইটের ইয়েটা দেখাচ্ছে। তো আমরা এটা না দিয়ে আমরা একটা ডাউনলোড করে নেব। ধরেন এখান থেকে আছে গুগলে গিয়ে সার্চ দেবো মেডিকেল, যেহেতু এটা একটা মেডিকেল ওয়েবসাইট, মেডিকেল লোগো লিখে সার্চ দেবো। তো এখান থেকে হচ্ছে যে যে কোনো একটা লোগো আমরা নিয়ে নেব। ওকে, ফার্স্ট এটাই নিয়ে নিচ্ছি। রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এরপরে এটা সেভ করবো আমাদের প্রজেক্ট ফোল্ডারে। ইমেজেস এর ভিতরে এটার নাম দিলাম কি লোগো। তাহলে ফ্যাব আইকন লিংক করার জন্য কি আমাদের হচ্ছে যে লিংক ট্যাগ একটা নিতে হবে। এখানে আসে কি লিংক, এরপরে এখানে আমি কি অ্যাড করাবো? ফ্যাব আইকন। এটা রিলেশন হবে কি ফ্যাব আইকন। আচ্ছা, এখন এই যে এইচআরইভ এর মধ্যে আমি বলে পাথটা আমাদেরকে কি বলে দিতে হয়। পাথটা কিভাবে আছে, প্রথমে আছে কি অ্যাসেট ফোল্ডার, এরপরে আছে কি ইমেজেস, ইমেজেস এর ভিতরে লোগো ডট পিএনজি। আপনারা কোড করা বাদ দেন, হ্যাঁ? আগে দেখেন। তো কোড করলে কিছু বুঝবেন না, পরে হচ্ছে যে আবার জিনিসগুলা ইয়ে করা লাগবে। তো আগে দেখেন, আমি করি একটা একটা করে। তাহলে আমরা কি করলাম, প্রথমে দুইটা কাজ করে নিছি। একটা আছে কি টাইটেল দিয়ে নিছি, এরপরে আছে কি ফেভ আইকনটাও কি অ্যাড করে নিছি। আমরা একটু রিফ্রেশ করে আসলে দেখি যে ফেভ আইকনটা আমাদের অ্যাড হয়েছে কিনা। ওপেন করি, তাহলে দেখেন আমাদের কি টাইটেল এবং কি ফেভ আইকন দুইটাই কি চলে আসছে। এটাকে একটু এই সাইডে দিলাম। ওকে, একটা কাজ আমাদের কি ডান। এরপরে আসেন আর ওয়েবসাইটে কি থাকে, মেটা ট্যাগ। এই যে মেটা ট্যাগ গুলো আছে, আমরা দেখছিলাম প্রত্যেকটা ওয়েবসাইটে কি কয়েকটা মেটা ট্যাগ আমাদের দিতে হয়। তো মেটা ট্যাগ এখানে অলরেডি দুইটার আছে, আমাদের আরো কিছু মেটা ট্যাগ আমরা কি অ্যাড করব। এই কারণে আপনার যদি মনে না থাকে, গুগলে গিয়ে সার্চ দেন, গুগলে সার্চ দেন মেটা ট্যাগ, এইচটিএমএল মেটা ট্যাগ। আচ্ছা, মেটা ট্যাগ কোনটা কি কাজ করে অলরেডি আমরা এর আগে কি ডিসকাস করেছিলাম। ফার্স্টে আছে কি নেম, ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশন, এই দুটো তো অলরেডি কি আমাদের এখানে আছে, বাকি থাকলো কয়টা? এই তিনটা। এই তিনটাকে আমরা জাস্ট কি কপি করে কপি করে আমাদের ওয়েবসাইটে এসে কি এখানে পেস্ট করে দিচ্ছি।
এখন এগুলা কি কাজ করে অলরেডি আমরা কি এর আগে ডিসকাস করেছিলাম। ফার্স্টে যদি দেখেন ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা কোনটা? আমরা এই যে ধরেন এখানে যদি মেডিনোভা টেমপ্লেট লিখে সার্চ দেই, মেডিনোভা টেমপ্লেট লিখে সার্চ দিলাম, এখানে দেখেন ডেসক্রিপশন বলতে এই যে টেক্সটটা দেখাচ্ছে না, আবার এটার এই ওয়েবসাইটে গেলে দেখুন এই যে একটা টেক্সট দেখাচ্ছে, একটা ডেসক্রিপশন টেক্সট, এটাই থাকে আছে যে এখানে ডেসক্রিপশন। তো আপনার ওয়েবসাইটে সার্চ দেওয়ার পরে গুগল সার্চে যে টেক্সটটা দেখায় এটাই হচ্ছে কি ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনের মধ্যে এই টেক্সট গুলা কি লিখে দিবেন যেটা আপনি দেখাতে যাচ্ছেন। তো এটাকে আমরা চেঞ্জ করে দেই, ধরেন এটাকে জাস্ট কন্ট্রোল পি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আছে আরেকটা থাকে কি ডেসক্রিপশন গেল, এরপর আছে কিওয়ার্ড। কিওয়ার্ড গুলো কি কি থাকে? আমরা এই ওয়েবসাইটটাকে দেখার জন্য ইউজাররা কি কি সার্চ করতে পারে, কি কি লিখে সার্চ করতে পারে। যেমন এর টেমপ্লেটের নাম কি, মেডিনোভা টেমপ্লেট, এটা লিখে সার্চ করতে পারে। এরপরে সার্চ করতে পারে কি মেডিকেল ওয়েবসাইট টেমপ্লেট বা শুধু টেমপ্লেট, এই জিনিসগুলো লিখে কি ইউজার সার্চ করে না, আপনারা সার্চ করি না আমরা। এই যে আমরা যেটা লিখেই সার্চ করতেছি এগুলোই হচ্ছে কি কিওয়ার্ড। যেমন এখানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট গুলো দিয়ে রাখছে, আমরা এটা না রেখে জাস্ট এখানে হচ্ছে কি মেডিনোভা যেহেতু আছে, এরপরে আছে আর কি হতে পারে টেমপ্লেট, আর কি কি লিখে সার্চ করতে পারে ইউজার, মেডিকেল, মেডিকেল, এরপরে আছে কি মেডিকেল ওয়েবসাইট। তো এগুলো হচ্ছে কি কিওয়ার্ড। এরপরে আর কি একটা আছে অথর। অথর কে, যার ওয়েবসাইট সে। তো এখন যদি আমরা নিজেদের জন্য তৈরি করতেছি, চাইলে কি আপনি আপনার নাম এখানে লিখে রাখতে পারেন। আমি আমার নাম দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই ট্যাগ কিওয়ার্ড গুলো আমরা এগুলো আউটপুটে দেখবো না, বাট এগুলো কি কাজ করবে যখন কেউ আমাদের যখন এটা ওয়েবসাইটটা সার্ভারে হোস্ট করব এবং গুগল ক্রোমে সার্চ ইঞ্জিনে যখন অ্যাড হয়ে যাবে, তখন হচ্ছে যে এই কিওয়ার্ড গুলো লিখে যখন কেউ সার্চ দিবে তখন এটাকে কি ওয়েবসাইটটাকে সামনে নিয়ে আসবে। তো এগুলো আমাদের আউটপুটে দেখা যাবে না, বাট এই মেটা ট্যাগ গুলো কাজ করে কিসে, গুগল সার্চ ইঞ্জিনের জন্য। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমাদের মেটা ট্যাগও শেষ, উপরের মোটামুটি কি কাজ আমাদের একটা কমপ্লিট। এখন আসেন ওয়েবসাইট। মানে এখানে আছে যে আমি টাইপ করতে ভুল করছি, বাট এখানে ওই দিয়ে দিচ্ছে তাই তো। আচ্ছা, ওই রিলেটেড যেগুলো থাকে ওই শব্দের সাথে কাছাকাছি মেসিং যেগুলো পায় সবগুলো এগুলো কি সামনে নিয়ে আসে। না না, পেজের মধ্যে ভুল না, এটা হচ্ছে গুগল ইন্টেলিজেন্স, ওই গুগলের একটা ইয়ে আছে, রোবট আছে। হ্যাঁ? তো ও হচ্ছে যে কোন ওয়েবসাইটে কি কি আছে ওগুলো আগেই ও ভিজিট করে সবগুলো ও মাথায় রাখে। তো যখন আপনি কোনো কিছু লিখে সার্চ দেন তখন হচ্ছে যে একটা আপনি ভুল লিখছেন, বাট ও ওটাকে বুঝতে পারে যে এটা আপনি বানান ভুল লিখছেন, ওই রিলেটেড কাছাকাছি যে শব্দগুলো আছে ওগুলো আপনাকে সামনে নিয়ে আসে। তো এটা হচ্ছে গুগল ইন্টেলিজেন্স রোবটটা কাজ করে এভাবে। আচ্ছা, মেটা ট্যাগও আমাদের কি ডান। আচ্ছা, এরপরে যদি আসি এই ওয়েবসাইটে আমরা প্রথম থেকে কি শুরু করবো। এখন আমাদের বেসিক যে জিনিসগুলো লাগে এগুলো আমরা কি অ্যাড করে নিছি। এখন হচ্ছে কি এইচটিএমএল কোড করা শুরু করব বেসিক ওয়েবসাইটের কাজগুলো। তো প্রথমে যদি আসি এখানে কি আছে দেখেন তো, আপনার পিছন থেকে দেখতেছেন? আর না হলে এই লিংকটা সার্চ করে ওপেন করে রাখেন তাহলে দেখতে পাবেন। জাস্ট খালি মেডিনোভা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে যদি আসি এখানে আছে কি একটা নাম্বার আছে, এরপরে আছে কি একটা মেল আছে, এরপরে আছে কি সোশ্যাল মিডিয়া আইকন গুলো আছে বা লিংক গুলো আছে। এখন হচ্ছে এখানে এই সেকশনটা আমাদের কি ডিজাইন করতে গেলে আমাদের কি আইকন লাগবে। তো আইকন নেওয়ার জন্য কি আইকন আমাদের কি অ্যাড করানো লাগবে ওয়েবসাইটে। তো চলেন ফার্স্টে আছে কি আইকন গুলো অ্যাড করে নিই। আইকন এই সেকশনে যে আইকন গুলো দেখি, আইকন গুলো অ্যাড করার জন্য আহ, আমরা দুইটা ওয়েবসাইট দেখছিলাম বা দুইটা বা তিনটা, আরো অনেকগুলো আছে এরকম। ফন্ডাসাম আছে,
এরপরে কি গুগল বুটস্ট্র্যাপ আছে, রিমিক্স আইকন আছে, ফ্ল্যাট আইকন আছে। এই ধরনের হাজারো ওয়েবসাইট আছে, যে কোনো একটা থেকে কি আপনি অ্যাড করাতে পারেন। তো আমি প্রথমে যাচ্ছি কি ফন্ডাসামে যাচ্ছি, ফন্ডাসাম। এরপরে ফন্ডাসামের সিরিয়ালটাও কি আমরা নিয়ে নিচ্ছি। ফন্ডাসাম সিডিয়ান লিঙ্ক। আচ্ছা, সিরিয়াল লিঙ্কটা আমরা ইয়ের থেকে নিয়ে নেব। এটা হচ্ছে যে সিডিয়ান জেএসএ গিয়ে জাস্ট এখান থেকে আমি ফন্ডাসামের লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। এরপরে দেখেন মেন সিএসএস আমাদের থাকবে। এখন মেন সিএসএস এর উপরে আমরা কি যত এক্সটার্নাল সিএসএস আসবে সবগুলো থাকবে কোথায়? মেন সিএসএস এর উপরে। তাহলে এখানে আমরা একটা কমন করে দেই, ফন্ট ফন্টাসাম। এরপরে আছে কি লিঙ্ক, আর লিঙ্কের ভেতরে জাস্ট যে লিঙ্কটা নিয়ে আসছি আমরা এটা পেস্ট করে দিচ্ছি। তাহলে ফন্ট আসামের লিঙ্কটাও কি আমরা নিয়ে আসছি। তাহলে প্রথম আছে আমাদের এই ইয়েগুলো লাগবে। এরপরে আছে কি ফন্ট। ফার্স্টে আর কি কি লাগতেছে, কি ফন্ট ইউজ করছে এই ফন্টটাও কি আমাদের নেওয়া লাগবে। তো এটা দেখার জন্য আমরা এই যে এক্সটেনশনটা যেটা অ্যাড করলাম ওয়ার্ড ফন্ট, এটাকে আমরা ইউজ করব। এখানে ক্লিক করার পরে এখন যদি ফন্ট গুলো দেখি তাহলে কি ফন্ট আছে দেখেন তো, এখানে দেখাচ্ছে রোবোটো। হ্যাঁ, এটা এখানে কি ফন্ট ইউজ করছে, রোবোটো। এরপরে যদি এখানে আসি, এখানে দেখেন আরেকটা ইউজ করছে, সেটা আছে কি রোবোটো। আচ্ছা, ক্যান্ডিডেটস কি লাগছে, আচ্ছা ক্যান্ডেস্ট। হ্যাঁ, এটা একটা। এরপরে আছে আর কি আছে, এখানে যদি আমি ক্লিক করি এটাতে পাচ্ছি কি জট। তাহলে এখানে তিনটা এখানে যদি দেখি সবগুলোর মধ্যে দেখেন তিনটা ফন্টে কি এই ওয়েবসাইটে ইউজ করা আছে। একটা আছে কি রোবোটো, ক্যান্ডেস্ট, এরপরে আছে কি রোবোটো, আর আছে কি জট। তাহলে এই তিনটা ফন্ট আমাদের কি লাগবে। তো ফন্ট নেওয়ার জন্য ফার্স্টে আমরা যাব কোথায়, গুগল ফন্টস। গুগল ফন্টস। তো এখানে আসার পরে আমরা চেক করবো আসলে সবগুলা ফন্ট আছে কিনা। তো এর জন্য আমার আগের যেগুলো আছে অ্যাড করা এগুলোকে আমরা ফার্স্টে কি করব, রিমুভ করে দেবো। তো রিমুভ করে না দিলে সবগুলোই অ্যাড হয়ে যাবে। ফার্স্টে আমরা যে আইকনে যদি কোনো কিছু অ্যাড করা থাকে সেগুলোকে রিমুভ করে দেব। এরপরে হচ্ছে আমরা নতুন করে কি সার্চ দেব। প্রথমে আমাদের লাগতেছে কি জট। দেখি এখানে জট আছে কিনা। আহ জেও এসটি জস্ট। হ্যাঁ, এটা কি জস্ট না জট কি দেখলাম, ক্লিক করি। আচ্ছা জাস্ট। তো এখানে আসি, তাহলে জাস্ট লিখে যদি সার্চ দিছি তার মানে আমাদের কি একটা পেয়ে গেছি। এটাতে ক্লিক করলাম, গেট ফন্ট, এখানে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের কি একটা অ্যাড হয়ে গেল। এরপরে আবার কি ফন্টে ক্লিক করে এখানে আসি। এরপরে লাগবে আমাদের কি রোবোটো। ওকে, রোবোটো লিখে সার্চ দেই, তাহলে আমাদের কি রোবোটো চলে আসছে। এটাতেও কি গেট ফন্টে ক্লিক করলাম, তাহলে দেখেন দুইটা কি অ্যাড হয়ে গেছে। আরেকটা আমাদের লাগবে কি রোবোটো, এরপরে আছে এই যে এটা। তো এটাকেও নিয়ে নিচ্ছি, গেট ফন্ট। তাহলে দেখেন তিনটা আমাদের কি অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে ফার্স্টে এখন যাব কোথায়, গেট ইমবেড কোড। এখন ইমবেড কোড আপনি এইচটিএমএল এও অ্যাড করাতে পারেন, অথবা কি ইম্পোর্ট যে লিংকটা আছে এই ইম্পোর্টটা এটা কি সিএসএস এ অ্যাপ্লাই করতে পারেন। যে কোনো এক জায়গায় কি অ্যাপ্লাই করে। তো আমরা এইচটিএমএল লিংকটাই নিয়ে নিচ্ছি এখান থেকে। আছে যে এই যে এইচটিএমএল এর যে নিচের যে লিংকটা আছে এটা, কন্ট্রোল সি, এখানে একটা কমেন্ট করে দেই, গুগল ফন্ট। ওকে, তাহলে গুগল ফন্টে আমরা তিনটা ফন্টে কি নিয়ে আসতে পারছি। এখন এগুলা ফন্ট নিয়ে আসলে হবে না, আমাদের কি কি লাগবে, ফন্টের ফ্যামিলি গুলো। তো ফন্ট ফ্যামিলি গুলো আমরা কি জাস্ট কপি করে নিচ্ছি। ফন্ট ফ্যামিলি ফার্স্টে আছে কি এটা কপি করলাম। এরপরে আপাতত যেহেতু আমরা এখন ইউজ করতেছি না, এক জায়গায় কি রেখে দিচ্ছি, কন্ট্রোল ভি। এরপরে হচ্ছে রোবোটো,
তিনটাই আমরা কি জাস্ট কপি করে এখান থেকে নিয়ে নেবো এই কন্ট্রোল ভি। তাহলে এইভাবে তো আমরা রাখতে পারবো না, এটাকে জাস্ট কি এখন কমেন্ট করে রাখলাম, পরে যখন লাগবে এখান থেকে নিয়ে নিয়ে কি আমরা ইউজ করব। আচ্ছা, আমরা ফন্ট নিলাম, ইমেজ নিছি, ফন্ট অ্যাসাইনমেন্ট লিংক করাইছি, সবগুলাই আমাদের কি মোটামুটি কাজ শেষ। এখন এখানে লেআউটটা আগে এখন চিন্তা করি। হ্যাঁ, আমরা যদি ফার্স্টে এখানে আসি, এখন হচ্ছে কপি করার জন্য যেটা বলছিলাম, এই একটা লাইন যদি আপনি ডুপ্লিকেট করতে যান, কিবোর্ড থেকে অল্টার শিফট ডাউন অ্যারো, অল্টার শিফট ডাউন অ্যারো, এই যতবার আপনি এভাবে চাপ দিবেন ততবারই কি লাইনটা ডুপ্লিকেট হবে। সেকশন, আর সেকশনের ভিতরে আমাদের একটা কি আইডি লাগবে। আইডি আমরা প্রত্যেকটা সেকশনের জন্য এখন কি আলাদা আলাদা আইডি দিয়ে দেবো। এটা আছে কি টপ হেডার, ওকে। এর ভিতরে আমাদের কি কি লাগবে, আরেকটা আছে কি সেকশন নিতে পারি, সেকশন অথবা কি ডিপ। এরপরে আর কি থাকতে, ডিপের মধ্যে একটা ক্লাস নেম আমরা দিতেছি, সেটা আছে কন্টেইনার। আচ্ছা, এরপরে আমাদের কি লাগবে, দুইটা ডিপ লাগবে, ডিপ কি আছে কিছু বুঝতেছি না, ডিআই ডিপ। এরপরে আছে যে এটার ভিতরে, এটা আবার কয়টা লাগবে এরকম ডিপ, দুইটা। তো এখান থেকে স্টার সাইন দিয়ে 2 দিলাম, আমার স্ট্রাকচার কি হয়ে গেছে। আচ্ছা, এই যে জিনিসগুলো লিখলাম এগুলো হচ্ছে কি একটা শর্ট ফর্ম, এভাবে লেখা যায় একবার। তো আমি যদি আরেকবার জিনিসটা দেখাই কি কি করছি এখানে। প্রথম আছে কি আমি ট্যাগের নাম লিখছি, হ্যাঁ, সেকশন ট্যাগ। সেকশন ট্যাগের মধ্যে কি একটা হ্যাশ, আমরা আইডি দিয়ে কি দিয়ে সিএসএস। তো এখানেও লেখা সিনট্যাক্সটা আছে এরকম, হেডার, টপ হেডার নামে কি একটা আমি আইডি দিছি এই সেকশনের মধ্যে। তারপরে এই যে সাইনটা দেওয়ার মানে কি, এটার ভেতরে, এটার ভেতরে আমি কি করছি একটা ডিপ নিছি, ওটার ক্লাস নেম দিচ্ছি কি ডট দিয়ে কন্টেইনার। আর এর ভিতরে আমার কি ডিপ থাকবে কয়টা, দুইটা। এই যে স্টার সাইন দিয়ে বলে দিচ্ছি দুইটা। তো এটা এগুলো আছে বেস কোডের একটা শর্টকাট, এইভাবে অনেকগুলা সহজেই এগুলো লেখা যায়। আচ্ছা, ওটা যদি বুঝতে না পারেন সমস্যা নেই। এটা তো এখন দেখতেছি আমরা ফার্স্টে কি করছি, একটা কি পুরোটার জন্য একটা সেকশন, এর ভিতরে আছে কি একটা কন্টেইনার আমরা নিছি। এই যে কন্টেইনারটা নেওয়ার কারণ আছে কি দুই সাইডে একটা গ্যাপ আছে, এটার জন্য আমরা এখানে এর ভিতরে রাখবো। এরপর এর ভিতরে কি দুইটা ডিভ আছে। আচ্ছা, এগুলো হচ্ছে যে বোঝার জন্য আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি আপনাদের। বর্ডার রেড, ওকে। জাস্ট আমি তিনটা ক্লাস নেম আলাদা আলাদা বর্ডার দিলাম। আচ্ছা,
আসেন এর ভিতরে কন্টেন্ট গুলো কি কি আছে। প্রথম ডিপে দেখেন আমার কি একটা আইকন আছে, এরপরে আছে কি একটা মোবাইল নাম্বার আছে, তাই না? এখন এটা হচ্ছে যে মাউস নিলে দেখেন এটা কি কার্সর গুলো চেঞ্জ হচ্ছে না। তার মানে এগুলো একটা করে কি অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্ক ক্লিকেবল। তো জাস্ট এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি থাকবে? আচ্ছা লিঙ্ক কোনো কিছু পরে আসতেছে। এর ভিতরে থাকবে কি একটা আছে আইকন আর আছে কি মোবাইল নাম্বার। তো চলেন আমরা হচ্ছে ফার্স্টে আইকনটা নিয়ে আসি। আইকনটা এখান থেকে ফন্ট আসামে যাচ্ছি। আইকন এরপরে আছে কি ফ্রি আইকন। ওকে, দেখেন এদের ওয়েবসাইট কিন্তু চেঞ্জ হয়ে গেছে মনে হয়। 2 দিন আগে কিন্তু আমরা এখানে আইকনে ক্লিক করলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি এই ওয়েবসাইট গুলো একটু চেঞ্জ হয়। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কাজ একই সবগুলোরই। এখানে যদি দেখেন আগে আইকনে ক্লিক করলে কি এখানে ফ্রি আইকন নামের একটা কি অপশন পেয়ে যাইতাম না? এখন কিন্তু আমরা সেটা পাচ্ছি না। দেখেন এটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না, কই গেল? আচ্ছা এখান থেকে যদি কোনো অপশন ফিল্টারে গিয়ে যদি দেখি পাই কিনা। আচ্ছা দেখেন এখানে এখন একটু চেঞ্জ আসছে। যদি এরকম হয় এইভাবে করবেন না, এই যে সবগুলো আইকনস আছে এখানে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে দেখবেন কি ফ্রি আইকন। তো এখানে ক্লিক করলে আমরা ফ্রি আইকন গুলো কি পেয়ে যাব। আর এখান থেকে প্রথমটা লাগতেছে আমার কি ফোন। ওকে, ফোন এটা হচ্ছে যে মাঝখানে ফাঁকা, এরকম কোনো কিছু পাই কিনা যদি দেখি। আচ্ছা তার মানে বডি ফন্ট আসামে এটা আমরা পাচ্ছি না, আইকনটা সেম টু সেম পাচ্ছি না। দেখেন এখানে আছে মাঝখানে কি ফাঁকা আছে। আর এটা যদি আসি এগুলো আছে কি ফিল করা। কোনটা? এটা না, সেম টু সেম পাচ্ছি না, একটু চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে যদি খেয়াল করেন এগুলো আইকনের আছে কি মাঝখানটা কি ফাঁকা আছে আর বর্ডার দিয়ে ইয়ে করা আইকনটা। তো এখানে যদি আসি এটা আমরা কি এখানে পাচ্ছি না। তাহলে উপায় কি বলেন তো? আচ্ছা আমরা যদি বুটস্ট্র্যাপে যাই, তো বুটস্ট্র্যাপে গিয়ে দেখি এই সেম আইকনটা আমরা পাই কিনা। বুটস্ট্র্যাপ আইকন। আচ্ছা পিএইচও এন্ড ফোন। আচ্ছা এই যে বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছি আমরা। তাহলে যদি ফন্ট আসাম না পাই তাহলে কি বুটস্ট্র্যাপ থেকে ইউজ করতে পারি। এর জন্য আমাদের কি বুটস্ট্র্যাপটা লিংক করাতে হবে। জাস্ট আমি লিংকটাকে কি কপি করে নিচ্ছি। কপি। তাহলে হচ্ছে যে ফন্ট আসাম দুইটা, এটা কোনো দোষের না, হ্যাঁ? একটা না বললে আপনি কি আরো যে কয়টা খুশি ইউজ করতে পারেন। ফন্ট আসাম আমরা যদি সেম লিংকটা পাই নাই, তাহলে আমরা এখানে কি বুটস্ট্র্যাপটাকে লিংক করে দেই। বুটস্ট্র্যাপ আইকন। আচ্ছা এই কমেন্ট করার খুবই ইম্পর্টেন্ট। না হলে পরবর্তীতে আমি আসে বুঝবো না আসলে কোনটার জন্য কি লিংক করাইছি বা কি লিংক করাই নাই, এটা মনে থাকবে না। তো এই কারণে সবগুলা যখন যেটা লিংক করাবেন অবশ্যই কি এভাবে কমেন্ট করে রেখে দিবেন। ওকে তাহলে এখান থেকে যদি আসি কোনটা এটা আছে মনে হয় এখানে, এটাকে জাস্ট কপি করে টেলিফোন, এই যে আই ট্যাগটাকে কপি করে আমাদের এখানে কি পেস্ট করে দেব।
ওকে, অ্যাঙ্কর ট্যাগ এরপরে আছে কি একটা আছে কি ফোন নাম্বার প্লাস সাইন দিয়ে ফোন নাম্বার। ধরেন আমরা কি যে কোনো একটা ফোন নাম্বার দিতে পারি 1 2 3 4 5 6 7 8। ওকে, একটা নাম্বার আছে, এরপরে কি আছে আমাদের আহ, এগুলো হচ্ছে যে ইউএলএলআই অথবা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করা যায়। হ্যাঁ, ইউএলএলআই দিয়ে করলে এখানে আচ্ছা থাকুক, যেভাবে করছি যেহেতু আর চেঞ্জ করতেছি না। তো এখানে প্রথমটা একটা দিলাম অ্যাঙ্কর ট্যাগ, পরে হচ্ছে কি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ আছে। এখানে কি আছে মেসেজ, একটা মেইল দেওয়া আছে। তো মেইলের আইকন লাগবে, চলেন আমরা এটাও নিয়ে আসি মেইল। আইকনটা কি রকম আছে? ওকে, এরপরে আছে ইমেল দেওয়া আছে, একটা ইমেলটাকে আমরা কি জাস্ট কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি পেস্ট। আচ্ছা, এর মাঝখানে কি আছে একটা কি দাগ আছে, এটা অনেক ভাবেই দেওয়া যায়। আমরা এই যে আফটার বিফোর ইউজ করে দিতে পারি, অথবা হচ্ছে যে একটা স্পেন ট্যাগ নিয়ে কি মাঝখানে এর দুইটা এ ট্যাগের মাঝখানে কি একটা স্পেন ট্যাগ নিলাম, স্পেন ট্যাগের ভিতরেও কি এটাকে রেখে দিতে পারি। এই হয়ে গেল এটা। আচ্ছা, পরের সেকশনে কি কি আছে দেখেন তো, পরের ডিবে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এরপরে কি আছে ইনস্টাগ্রাম, ইউটিউব। তো চলেন এগুলো আমরা নিয়ে আসি। বুটস্ট্র্যাপ থেকেও নিতে পারেন অথবা কি ফাউন্ডেশন থেকেও নিতে পারেন, দুইটাই যেহেতু আমরা লিংক করাইছি, কারণ এখানে আসি ফেসবুক, আচ্ছা, এটা আছে তো এটা আমরা এখান থেকে আছে কি যেটা লাগবে ওটা নেব, এই যে এটা। আচ্ছা, এটা আমরা ভুল জায়গায় লিখছি, হ্যাঁ? এটা হবে প্রথম ডিবের ভিতর। আচ্ছা, এরপরে আছে অ্যাঙ্কর ট্যাগ একটা নিলাম, এরপরে আরেকটা হবে কি অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে কপি করেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তারপরে এটা আছে কি এফ ফেসবুক, এরপরে আছে কি উম, কি আছে এরপরে টুইটার। এখানে যদি আসি টুইটার, এরপরে আছে লিঙ্কডইন, এরপরে আছে কি ইনস্টাগ্রাম। ওকে, লিঙ্কডইন, আরেকটা আছে কি ইউটিউব।
আচ্ছা, এগুলোকে আমরা একটা কি ক্লাস নেম দেই, কন্টাক্ট ইনফো। এটাকে আমি একটা ক্লাস নেম দিচ্ছি, ক্লাস সোশ্যাল। এখন যদি আমাদের ওয়েবসাইটে আউটপুটে এসে একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের আছে কি দুই এগুলো পেয়ে যাচ্ছে। একটা আছে কি প্রথমে আসছে লিঙ্ক গুলো, এরপর আছে কি সোশ্যাল মিডিয়া, কারণ এগুলো নিচে উপরে নিচে আসার কারণ আছে কি এগুলো আছে একটা করে কি ডিভ এলিমেন্ট। তো ডিভ এলিমেন্ট সবসময় কি উপরে নিচে আসে। তো এখন হচ্ছে যে এগুলোকে আমাদের কি পাশাপাশি নিয়ে আসতে হবে, তাই না? তো পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা কি ইউজ করতাম? ডিসপ্লে ইনলাইন ব্লক। আমরা এগুলো আর ইউজ করবো না, আমরা এখন লেআউট টেকনিক ইউজ করব। লেআউট টেকনিক লাস্টে যেটা দেখছিলাম ফ্লেক্স আমরা দেখছিলাম, তাই না? এই ফ্লেক্স এখন কি এখন থেকে শুধু সব সময় কি আমরা লেআউট কোনো ডিজাইন করতে গেলে ফ্লেক্স ইউজ করব। তো আসেন প্রথমেই যদি আসি এখানে সিএসএস এ আসি আমরা। তো এখানে একটা কি কমেন্ট করে দিই যে টপ হেডার সেকশন স্টার্ট। আচ্ছা, তাহলে এখন যদি আসি আমাদের একটু পাশাপাশি যদি লেআউট টেকনিক ইউজ করতে যাই, তাহলে এই দুইটার কি একটা আমাদের কি প্যারেন্ট লাগবে। হ্যাঁ, ফ্লেক্স ইউজ করতে মাস্ট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইউসাইটা কোথায়, প্যারেন্টে। তো এই দুইটা ডিবের প্যারেন্ট কে এখানে, আমি যদি এটাকে ক্লোজ করে দেই, তাহলে এই দুইটা ডিবের প্যারেন্ট কে এখানে সেকশন না, এই যে ডিপটা আছে কন্টেনারটা। হ্যাঁ, তো এই দুইটা ডিবের প্যারেন্ট কে কন্টেনার। তাহলে আমাদের ফ্লেক্স বা অন্য যে কোনো লেআউট টেকনিক যদি ইউজ করি, এটা কোথায় ইউজ করতে হবে? এই যে ডিপটা আছে এখানে। কারণ আমরা জানি ফ্লেক্স বা লেআউট টেকনিক গুলো ফ্লেক্স ইউজ হয় কোথায়, প্যারেন্টে। তো আসেন তাহলে এখানে আমরা এটাকে কি সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আছে কি এই যে একটা আইডি আমরা লিখছি আইডি, এটা দিয়েই কি ধরবো কন্ট্রোল ভি, এরপরে আছে কি এর ভিতরে আছে কি কন্টেইনার। কন্টেইনার এটাকে আমরা বলে দিলাম কি ডিসপ্লে ফ্লেক্স। ওকে, আউটপুটে এসে কি রিফ্রেশ করেন, দুইটা কি পাশাপাশি বসে গেছে। আচ্ছা, এখন এটা কি করতে হবে দেখেন তো, দুইটা আছে কি দুই দিকে আছে। তো একটা আছে লেফট সাইডে আর একটা আছে কি রাইট সাইডে। তো দুইটা দুই দিকে নেওয়ার জন্য আমরা কি ইউজ করতে পারি? এই যে হরিজন্টালি ফ্লেক্সের সাথে আমাদের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। দুইটা এলিমেন্টকে কি লেফট আর রাইটে রেখে মাঝখানে জায়গাটুকু কি ফাঁকা করে দেয়, স্পেস বিটুইন। তো আমরা অলরেডি গতকালকে এগুলো দেখছি, দেখেন রিফ্রেশ করলাম, এটা হচ্ছে কি দুইটা আছে কি দুই দিকে চলে গেছে না? তার মানে আমাদের একটা কাজ শেষ। এখন এখানে এসে দুই সাইডে কি একটা করে কি স্পেস আছে, এখানেও আছে সেম জিনিসটা কি এখানেও আছে, এখানেও আছে। আবার যদি এই সাইডে যান এখানেও আছে। পুরা ওয়েবসাইটটাই কি দেখেন একটু করে কি ফাঁকা আছে। তো এটা আমরা এখন করে নেই, ধরেন এটা কতটুকু উইথ আছে আমরা ওয়েবসাইটটা দেখে নেই, যদি পুরোটাই যদি দেখে নেই আসলে এই ওয়েবসাইটে উইথ কতটুকু আছে। সেটা কি জুম আউট করা আছে কিনা আমার এখানে? আচ্ছা, ওয়েবসাইটে উইথ এখানে দেখাচ্ছে কত 1750 পিক্সেল। তো এত বড় হওয়ার তো কথা না, যাই হোক হয়েছে, যা হয়েছে হয়েছে 1750 দেখাচ্ছে। তার মানে আমাদের 1750 হবে কি সর্বোচ্চ, এটা ওয়েবসাইট বড় হবে আর বাকি জায়গাটুকু কি দুই সাইড থেকে খালি থাকবে। এই কারণে হচ্ছে আমরা একটা কমন ক্লাস লিখে রাখবো কিছু কমন। আচ্ছা, এই কর্নারটা কমন কোডে নেয়ার কারণ হচ্ছে কি এটা আমাদের কি অনেক জায়গায় ইউজ করতে হবে।
আচ্ছা, আমরা একটা ক্লাস লিখে রাখছি ডট কন্টেইনার। আমরা এই জিনিসগুলো আগেও দেখছিলাম, হ্যাঁ, একটা জিনিসকে কি মাঝখানে কিভাবে নেয় দুই সাইড থেকে। আহ, এর আগে একটা মানে টেমপ্লেট না কি জানি করছিলাম, ওখানে আমরা করছিলাম। তো এখানে আছে আমরা ইউজ করবো কি উইথ। আগে দিছিলাম আমরা কি 80%, আগেরটা আগে আপনাদের রিক্যাপ করে নেই। 80%, এরপরে দিচ্ছেন কি মার্জিন। মাঝখানে নেওয়ার জন্য কি ইউজ করছি, মার্জিন 0 অটো। রিফ্রেশ করেন, দেখেন আগের কাজটাই হচ্ছে না। আগে এভাবে আমরা ইউজ করছিলাম না। 80% উইথ কোনো একটা ডিপকে কি 80% উইথ দিয়ে মাঝখানে নেওয়ার জন্য কি 0 অটো। তো এখানে যখন টেমপ্লেট করতেছি 80% দিলে তো হচ্ছে যে ডিভাইসের উইথ অনুযায়ী কি 80% নেবে। এখন ছোট বড় ডিভাইস থাকতেই পারে। তো আমরা টেমপ্লেটের ক্ষেত্রে এইভাবে দেবো না, এটা যেহেতু ফিক্সড একটা উইথ আছে, তাহলে আমরা এখানে এসে বলে দেবো ম্যাক্স উইথ। এখানে আর শুধু ইউজ করবো না। আচ্ছা, ম্যাক্স উইথ হবে কতটুকু, ধরেন দিলাম 1200 পিক্সেল, 1200 বা 1300 দিই। আচ্ছা, এরপরে এটা হবে কি মার্জিন 0 অটো। আচ্ছা, এখানে আছে যে কথা আছে ম্যাক্স উইথ কেন লিখলাম, হ্যাঁ, যে কোশ্চেন করতে পারেন যে ম্যাক্স উইথ কত লিখলাম। কারণ এটা এই কারণে লিখছি, আমাদের এই ওয়েবসাইটটা যদি দেখি, এটা সর্বোচ্চ কি এই 1300 পিক্সেল পর্যন্ত কি বড় হবে, এর থেকে আর কি বড় হবে না। এখন বাড়তি জায়গাটুকু কি এখানে স্পেসটা পাবে। এই কারণে আমরা এভাবে লিখলাম ম্যাক্স উইথ, যেমন আমাদের ওয়েবসাইটে কি সর্বোচ্চ 1300 পিক্সেল পর্যন্ত যাবে, এর থেকে কি ছোট হতে পারবে। এর থেকে দেখেন এটা আছে কি ছোট হতে পারবে, বাট 1300 পিক্সেলের উপরে কি এটা বড় হবে না, কখনোই কি আর বড় হবে না। এই কারণে আমরা এখানে ইউজ করছি কি ম্যাক্স উইথ। ওকে, এটা দেখেন তাহলে এখানে আমরা ম্যাক্স উইথ কেন ইউজ করলাম এটা আরেকটু ক্লিয়ার হয় না। একটু আমি এই যে আমাদের যে কন্টেনার আছে এখানে আছে যে এই যে একটা ক্লাস রেখে রাখছি না বর্ডার, এই বর্ডারটা আছে কি আমাদের এখানে আমি ইউজ করতেছি। ওকে, এখানে এসে দেখেন একটা রিফ্রেশ করলাম। এখন যদি আমি এই ডিসপ্লেটাকে কি বড় করি, তারপরে দেখেন আমাদের ওয়েবসাইটটা কি আর বড় হবে না, এর থেকে 1300 পিক্সেল কি এর শেষ সীমানা। হ্যাঁ, ম্যাক্স উইথ দিছি আমরা কত 1300। এখন ডিসপ্লে সাইজ কিন্তু অনেক বড় আছে, যেহেতু জুম আউট করছি তার মানে কি ডিসপ্লে সাইজটা অনেক বেড়ে গেছে। বাট আমার ওয়েবসাইটটা কি 1300 পিক্সেলের মধ্যে কি আটকে আছে। এর বাইরে যে জায়গাটুকু আছে এগুলো কি স্পেস পেয়ে যাবে শুধু। আর এর থেকে কি ছোট হতে পারবে, হ্যাঁ? আপনি ছোট যতটুকু করবেন ছোটটুকু হতে কি ফুল উইডথ নিবে, কিন্তু সর্বোচ্চ কতটুকু পর্যন্ত যাবে 1300 পিক্সেল পর্যন্ত। এই কারণে আমরা এখানে ইউজ করছি কি ম্যাক্স উইথ সর্বোচ্চ। আর এর নিচে যদি আসে ডিভাইসের উইথ তাহলে কি এটা ফুল উইথ নিয়ে নেবে। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছি আমরা যতটুকু করলাম লেআউটটা ভালো। আচ্ছা, এরপরে আসেন এখন কাজ কি আমাদের প্রত্যেকটাকে কি শুধু একটু করে ডিজাইন করা। এখন ডিজাইন গুলো কিরকম আছে প্রথমেই যদি আসি, এগুলার আছে কি একটা কালার আছে, ফন্ট ফ্যামিলি আছে। তাহলে আমাদের এখন কি কালার গুলো লাগবে। কালার গুলো নেওয়ার জন্য কি ইউজ করতে পারি, এই যে ওয়ার্ড ফন্টটা আমরা ইউজ করতে পারি, হ্যাঁ। এখানে এই টেক্সটের উপরে মাউস নেওয়ার পরে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমি কি কালারটা পাচ্ছি আমাকে কি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি কি হেক্সা কোডটা জাস্ট কি কপি করে নিলাম, কন্ট্রোল C। তাহলে টেক্সটের কালার গুলো আমরা কি পেয়ে গেলাম। আসেন, তাহলে এগুলো হচ্ছে কি একটা করে ডিজাইন দিয়ে দিই আমরা। কন্টাক্ট ইনফো, সিরিজে আসেন, টপ হেডারের ভিতরে কি আছে ডট কন্টাক্ট ইনফো।
কালার হবে কি, আচ্ছা কালারটা আমরা দিয়ে দিলাম। এরপরে আছে কি ফন্ট সাইজ। ফন্ট সাইজ কতটুকু আছে এখানে একটু দেখেন। এখানে যদি আমি ক্লিক করি ফন্ট ফ্যামিলি, এখানে আছে কি রোবোটো। এরপরে আছে কি ফন্ট ওয়েট আছে কত 400 বা নরমাল। ফন্ট সাইজ আছে কত 16। এরপরে আছে কি লাইন হাইট একটা আছে 24 পিক্সেল। তো দেখেন আমার যে জিনিসগুলো লাগতেছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে কি ফন্ট সাইজ 16 পিক্সেল। এরপরে আছে কি লাইন হাইট 1.5। এরপরে আছে কি ফন্ট ফ্যামিলি কোনটা আছে রোবোটো, তাই না? তাহলে আমাদের এই যে ফন্ট ফ্যামিলিটা এখানে কপি করে রাখছি, জাস্ট এটাকে কি ইউজ করে দেই এখানে ফন্ট ফ্যামিলি রোবোটো। আউটপুটে এসে কি একটু রিফ্রেশ করে দেখি এগুলো পাচ্ছে কিনা। তাহলে দেখেন আমাদের কি কালার গুলো দেখেন চেঞ্জ হয়েছে না? আচ্ছা এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আছে? আচ্ছা ফন্ট ফ্যামিলি কালার গুলো আপনাদের কি চেঞ্জ করে দিলাম। এখন যদি আসি দুইটার মাঝে দেখেন একটু করে কি স্পেস আছে, হ্যাঁ? এই যে আইকন আর হচ্ছে কি টেক্সটের মাঝে একটা একটু কি স্পেস আছে। তো এটা আমরা কিভাবে দিতে পারি, এখানে যদি দেখেন এই যে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আছে কি আই ট্যাগ। তো আমরা এভাবে সিলেক্ট করতে পারি টপ হেডার, এরপরে আছে কি ডট কন্টাক্ট ইনফো, এর ভিতরে এর ভিতরে আছে কি আই। তো আই কে ধরে আমরা জাস্ট কি একটু মার্জিন দিয়ে দিচ্ছি কি মার্জিন লেফট, মার্জিন হবে কি রাইট, হ্যাঁ রাইট 10 পিক্সেল। আচ্ছা এখানে আছে যে রিফ্রেশ করি তাহলে দেখেন এটার সাথে কি একটু স্পেস পেয়ে গেছে। এরপরে আছে এই যে স্পেন যেটা আছে, স্পেনটাকে কি একটু ডিজাইন করি তাহলে কি আমাদের এটা ডিজাইনের কাজ শেষ। কন্টাক্ট ইনফো, এরপরে আছে কি স্পেন। এটা ও আচ্ছা এটা ভুলে লিখে ফেলছি, গুড। আচ্ছা এখন আসেন মার্জ, এটা আছে স্পেনটা, স্পেনটার কালার হবে কি এই যে কালারটা আছে এটাই কি কালারটা হবে কন্ট্রোল সি। এরপরে এটা হচ্ছে কি দুই সাইড থেকে একটা মার্জিন দিয়ে দেই আমরা, মার্জিন উপরে নিচে কি 0 আর ডানে বামে হচ্ছে কি 10 পিক্সেল। স্প্যান রিফ্রেশ, ওকে। তাহলে দেখেন দুইটার মাঝে কি একটু স্পেস চলে আসছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ? আগে এটা ডিজাইন করে ফেলি তারপরে বাকিটুকু আসতেছে। এগুলো আছে সোশ্যাল মিডিয়া আইকন গুলার কালারও কি এখানে যে জিনিসগুলো আসতেছে সেম জিনিসগুলা কি এখানে আসতেছে। আমরা এটাকে কপি করে নিলে কি হয়ে যাচ্ছে, এটা এই যে কন্ট্রোল সি, ওকে। এরপরে এখানে আছে কি টপ হেডার, এখানে আছে কন্টাক্ট ইনফো হবে না, এটা সোশ্যাল লিংক। এর ভেতরে যে অ্যাঙ্কর ট্যাগ গুলো আছে কালার হবে কি এগুলো, ফন্ট সাইজ হবে কি 16 পিক্সেল, লাইন হাইট, এরপরে হচ্ছে কি ফন্ট ফ্যামিলি। ওকে সেভ করি। তাহলে দেখেন আমাদের কি সোশ্যাল মিডিয়া গুলো হয়ে গেছে। আর প্রত্যেকটা মাঝে একটু করে কি স্পেস আছে। তো স্পেস গুলো আমরা এভাবে দিতে পারি অ্যাঙ্কর ট্যাগ প্যাডিং, প্যাডিং এও দিতে পারি অথবা কি মার্জিনও দিতে পারি। আমরা এখানে মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন ওভারঅল কি উপরে নিচে 0, এরপরে আছে ডানে বামে আছে কি 15 পিক্সেল। রিফ্রেশ, আচ্ছা বেশি হয়ে গেছে না, 15 15 30।
8 পিক্সেল। ওকে, তাহলে দেখেন আমাদের কি আইকন গুলো ডিজাইন শেষ। কি এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এখানে একটা কোশ্চেন আপনাদের থাকতে পারে যে এখানে যদি খেয়াল করেন একটু, আমরা এই সাইডে কোনো মার্জিন দিছি কন্টেনারের বাইরে দিছি, আবার উপরে কোথাও মার্জিন দিছি। তাহলে এই যে মার্জিন গুলো আসতেছে এগুলো কোথা থেকে আসতেছে? একটা প্রত্যেকটা ব্লক এলিমেন্টের পাশে বাই ডিফল্ট কি একটা মার্জিন প্যাডিং কি থাকে, আমরা অলরেডি দেখছি বক্স মডেলে। তো এখন একটা টেমপ্লেট যখন শুরু করবেন মাস্ট তিনটা জিনিস করে নিতে হয়। কি কি? এই কারণে, কারণ বাই ডিফল্ট যে এই যে মার্জিন প্যাডিং গুলো আছে এগুলো আমাদের দেখেন কি ডিজাইনটা নষ্ট করতেছে না, আমাদের তো এগুলো দরকার নেই। তাহলে আমাদের এগুলো কাজ কি, এগুলোকে রিমুভ করে দেয়। রিমুভ করার জন্য কি আমরা এক্সট্রা সাইন দিয়ে সবগুলোকে ধরে এখানে বলে দেবো কি মার্জিন 0, এরপরে হবে কি প্যাডিং 0, এরপরে আছে কি বক্স সাইজিং বর্ডার বক্স। রিফ্রেশ করি, তাহলে দেখেন এখন যে এই যে ডিফল্ট যে কি মার্জিন প্যাডিংটা আছে এখানে, এখান থেকে দেখেন কি রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখানে আছে স্পেন একটা, দুইটার মাঝখানে এই ট্যাগের মাঝখানে কি একটা স্পেন ট্যাগ নিছি। এরপরে আর এখানে প্রবলেম কি আছে দেখেন তো, এগুলোর মধ্যে কি আন্ডারলাইন আছে, বাট এখানে কি আন্ডারলাইন আছে না। তাহলে এই আন্ডারলাইনটা কোথা থেকে আসতেছে বলেন তো? আমরা তো কোনো টেক্সট ডেকোরেশন লিখি না, এটা কোথা থেকে আসতেছে? অ্যাঙ্কর ট্যাগের বাই ডিফল্ট কি আন্ডারলাইন আসে। তো অ্যাঙ্কর ট্যাগে আন্ডারলাইন আসে, এই কারণে আমরা কি করব, যতগুলো অ্যাঙ্কর ট্যাগ আছে আমরা লিখবো সবগুলোরই কি কমন কোডের ভিতরে এটা লিখে রাখবো। তো যতগুলো আমাদের কি অ্যাঙ্কর ট্যাগ আছে সবগুলোরই কি টেক্সট ডেকোরেশন নান করে দেবো। তাহলে এরপরে আর আমাদেরকে কি আলাদাভাবে লিখতে হবে না, একটা কমন ক্লাস নিয়ে কমন ক্লাসের ভিতরে এটা লিখে রাখবো। ওকে, রিফ্রেশ করি এখন, তাহলে দেখেন হচ্ছে কি আন্ডারলাইন গুলো রিমুভ হয়ে গেছে। এবং এখানে যদি খেয়াল করেন একটু কি নিচে একটা কি বর্ডার আছে এবং উপরে নিচে কি একটু প্যাডিং আছে না? চলেন এটা আমরা দিয়ে দেই। তাহলে এখানে এই যে কন্টেনার আছে এটাকে আমরা উম, তাহলে এখানে আছে কি এই যে কন্টেনার আছে এটার মধ্যে আমরা বদলাম কি প্যাডিং, ডানে বামে আছে কি উপরে নিচে আছে কি 20 পিক্সেল, ডানে বামে আছে কি 0 পিক্সেল। আর একটু হবে কি নিচে একটা বর্ডার আছে, এটা বর্ডারটা আমরা বর্ডার, এখানে আছে কি রিফ্রেশ করি আউটপুটে, রিফ্রেশ। আচ্ছা সরি, এটা আমাদের লাগবে কি বর্ডার বটম। ওকে, তাহলে দেখেন আমাদের কি বর্ডারটাও কি চলে আসছে। ওকে, এতটুকু আছে কি এই সেকশনের কাজ আমাদের কি শেষ। বক্স সাইজিং বর্ডার বক্স কেন ইউজ করি আমরা, এখানে ওরা কি বলতেছে আমরা একটু এটা পড়ি। The CSS box sizing property allow us to include the padding and key border in an element total width and height। কি বলতেছে এরা, আপনার যে উইড হাইট দিছেন ওর ভিতরেই কি এই যে ইনক্লুড হবে প্যাডিং মার্জিন, প্যাডিং মার্জিন না প্যাডিং আর হচ্ছে কি বর্ডারটা। আচ্ছা, কিভাবে বুঝবো এটা আমরা? তো এখানে যদি একটা ডিপ দেখি আমরা, এই ডিপের একটু কোড গুলা যদি আসে এখানে একটু ট্রাই এলসের দিলাম, হ্যাঁ একটু জিনিসটা খুব ভালো মতন বুঝবেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করে কিন্তু। আচ্ছা, এখানে যদি আসি একটা আমার কি ডিপ আছে, ডিপ আছে কি ওয়ান আর একটা হচ্ছে কি টু, একটা আছে কি ওয়ান আর একটা আছে কি দুইটা ডিপ আছে। এখানে একটা ডিপ আছে এখানে একটা কি ডিপ আছে, দুইটা ডিপের উইথ দিছে কতটুকু দেখেন তো। প্রথমটার উইথ হচ্ছে কি 300, এটারও উইথ হচ্ছে কি 300, পরের ডিপের হাইট হচ্ছে কত 300, এটার হাইট দিছে কত 300।
এখানে আছে কি দুইটা 300 ইউজ করছে, এরপরে আছে কি বর্ডার, বর্ডার আমরা বুঝলাম। তাহলে এখানে একটা জিনিস আমরা ইউজ করছি, আলাদা একটা ইউজ করছে, সেটা আছে কি প্যাডিং। প্যাডিং দেওয়ার সাথে সাথে দেখেন তো কি আছে, এটার উইথ কতটুকু 300, এটার উইথ কতটুকু 300। এই 300 300 দুইটা বক্সের উইথ কি সমান হওয়ার কথা না? কিন্তু একটা দেখেন কি বড় আর একটা হচ্ছে কি ছোট, কেন হচ্ছে এটা? এই যে প্যাডিং আমরা ইউজ করতেছি, যখনই আপনি কি প্যাডিং দিচ্ছেন সাথে সাথে কি উইথটা কি বেড়ে যাচ্ছে। আপনি উইথ দিচ্ছেন কত 300, ওর সাথে যোগ হচ্ছে দেখেন কত, প্যাডিং হচ্ছে কি 50 পিক্সেল, তার মানে এইদিকে আছে কি 50, এইদিকে আছে 50, কত যোগ হলো 100। তাহলে এটার উইথ এখন কত হলো 400। তাহলে এই জিনিসটা আছে একটা প্রবলেম। হ্যাঁ, আমাদের যদি এই যে কন্টেন্ট গুলা আমরা একটা উইথ দিছি আমাদের ওয়েবসাইটের কত 1300 পিক্সেল, তাই না? এখন আমি এর মাঝখানে এসে যদি মার্জিন প্যাডিং ইউজ করি তাহলে কি হবে, এই 1300 সাথে আবার যোগ হবে না? তো এটা একটা প্রবলেম, আমরা তো এটা চাই না। আমরা চাই কি আমাদের ওয়েবসাইটের সর্বোচ্চ উইথ হবে কত 1300 পিক্সেল, এর ভিতরেই মার্জিন প্যাডিং যা আমরা ইউজ করি না কেন সবগুলাই কি এর ভিতরে 1300 পিক্সেলের ভিতরেই হবে। মার্জিন প্যাডিং সবগুলো হবে কি এই 1300 পিক্সেলের ভিতরে। কিন্তু আমরা যদি বক্স আর কোনো কিছু ইউজ না করি তাহলে কি আছে, প্যাডিং মার্জিন যখন প্যাডিং আর বর্ডার যখন ইউজ করতেছি উইথটা কি বেড়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম না? এই প্রবলেমটা সলভ করার জন্য ইউজ করা হয় কি বক্স সাইজিং, বর্ডার বক্স। এখন যদি আমি এখানে আসি, লিখে দেই বক্স সাইজিং, বক্স সাইজিং, এখানে বলে দিচ্ছে কি বর্ডার বক্স। এরপরে এখানে এসে কি আমি যদি কোডটা রান করি দেখেন তো এখন কোনো সেন্স পাচ্ছেন? তাহলে কি হচ্ছে এখন, আমি যখনই কি বক্স সাইজিং বর্ডার বক্স বলে দিচ্ছি, তাহলে আমার উইথ ছিল কতটুকু 300, ওই 300 পিক্সেলের মধ্যেই কি আমার বর্ডার এরপরে কি প্যাডিংটা ইনক্লুড হচ্ছে। তার মানে আপনি যদি কোনো বক্স সাইজিং বর্ডার বক্স বলে না দেন আপনার কোথাও, তাহলে এটা কি করবে আপনার উইথের সাথে কি বর্ডার গুলা আর কি প্যাডিং গুলা উইথটা কি যোগ করবে, উইথ হাইট কি যোগ করে নিবে। কিন্তু আমরা তো এটা চাই না, আমরা চাই কি আমার যে উইথ হাইট আছে ওর ভিতরেই কি প্যাডিং বর্ডার সবগুলো কি ইনক্লুড হবে। এই কারণে আমরা ইউজ করি কি বক্স সাইজিং বর্ডার বক্স, যাতে আমাদের উইথের উইথটা কি আর বেড়ে না যায়। কি বক্স সাইজিং বর্ডার বক্স কি বুঝতে পারছেন? ওকে। এই কারণে আমরা এখানে এসে ইউজ করছি যে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কি আমরা যতটুকু উইডথ দেব ওর ভিতরেই কি আমাদের যত প্যাডিং আর বর্ডার ইউজ করব সবগুলাই যেন কি ওর ভিতরেই থাকে, ওই উইথের ভিতরেই কি থাকে। এই কারণে আমরা ইউজ করি কি বক্স সাইজিং বর্ডার বক্স, সবগুলো এলিমেন্টের জন্য কি এটা আমরা দিয়ে দেব। আচ্ছা এতটুকু এটা আমাদের মোটামুটি কি শেষ করছি। এখন আছে ন্যাপবারটা। তো আচ্ছা ন্যাপবারে কি আছে সেম, এখানে যদি দুইটা জিনিস খেয়াল করেন অনেকটা মিল আছে উপরের সাথে। কিভাবে, এখানে দেখেন আমরা একটু আগে যেটা দেখছিলাম উপরে ছিল কয়টা ব্লক, দুইটা ব্লক, তাই না? এটা হচ্ছে কি আমরা একটা ব্লক ধরছিলাম, এতটুকু কি একটা অংশ, এটা কি আরেকটা অংশ। এখানে যদি দেখেন দুইটার মধ্যে কিন্তু একই জিনিস, এটা হচ্ছে কি একটা ব্লক, এটা এটা হচ্ছে কি আরেকটা ব্লক। তার মানে লেআউটের ক্ষেত্রে দেখেন দুইটার মধ্যে কি অনেকটা মিল আছে, একই জিনিস, শুধু ভিতরের কন্টেন্ট গুলো কি আলাদা। তাহলে এখানে যদি আমি স্ট্রাকচারটা চিন্তা করি তাহলে পুরোটাই হচ্ছে কি আমার এরকম একটা সেকশন, এটার ভিতরে একটা কি আমার কন্টেইনার থাকবে, আবার এই কন্টেইনারের ভিতরে কি দুইটা ব্লক থাকবে। তাহলে উপরে যে স্ট্রাকচারটা আমরা দেখছি নিচেরটাও কি সেম, একই ডিজাইন একই এইচটিএমএল এর। তাহলে আমার স্ট্রাকচারটা কি দুইটারই একই হচ্ছে। চলেন আমরা ওভাবেই করে ফেলি। তাহলে এখানে আছে কি টপ হেডার আমাদের শেষ, এর নিচে এসে আমরা স্টার্ট করব কি ধরেন এটা দিচ্ছি কি নেভবার, নেভবার স্টার্ট। তো বোঝা যাচ্ছে না, একটু কিছু আচ্ছা। এখন এই যে ন্যাপবার যে আমরা তৈরি করব, ন্যাপবারের ক্ষেত্রে আমাকে আগে চিন্তা করতে হবে কোনো সিমেন্টিক ট্যাগ আছে কিনা আমাদের। সিমেন্টিক ট্যাগ গুলো অলরেডি কি আমরা জানি, তারপরে যদি এখানে দেখি সিমেন্টিক এইচটিএমএল,
সিমেন্টিক ট্যাগস। আচ্ছা, এখানে যদি আসি তাহলে ন্যাপবারের জন্য স্পেসিফিক কোনো আমরা কি সিমেন্টিক ট্যাগ আছে আমাদের জন্য? দেখেন তো আর্টিকেল, অ্যাসাইড, এরপরে আছে কি ফিগার, ফুটার, এগুলো আমার আসতেছে না। তাহলে আসতেছে কি ন্যাপ। তাহলে যেহেতু আমরা কি ন্যাপবার তৈরি করতেছি, আমাদের একটা কি সিমেন্টিক ট্যাগ পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি ন্যাপ। আচ্ছা, ন্যাপ ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। এটা এখানে একটা আইডি দিতে পারি, ন্যাপবার আইডি। আচ্ছা, এর ভিতরে আমাদের কি কন্টেনারটা লাগবে, এই কারণে আমরা নিচ্ছি কি ডট। কন্টেনারটা কেন ইউজ করতেছি দেখেন, আমাদের হচ্ছে যে এখানে যদি দেখি এটা হচ্ছে কি উপর থেকে দেখেন দুই সাইড থেকে কি স্পেস আছে, যেহেতু আমরা অলরেডি কি একটা কমন কন্টেনার তৈরি করে নিছি, ওটাই এখানে কি ইউজ করতেছি। তাহলে ওই স্টাইলটা এখানেও পেয়ে যাবে। যে এই কন্টেনারের ভিতরে আমার কি কি আছে, দুইটা কি ডিপ থাকবে। দুইটা যেহেতু ডিভিশন আমাদের আলাদা আলাদা আছে, এখানে নিচ্ছি কি একটা ডিপ, এর ভিতরে আছে কি ডিপ। আচ্ছা, এর ভিতরে কি আছে, একটা আইকন আছে আর একটা কি টেক্সট আছে, এটাকে কপি করেন। আচ্ছা, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমাদের কি একটা মাউসের কার্সরটা দেখেন চেঞ্জ আছে, তার মানে এটা একটা লিংক, ক্লিক করলে এক জায়গায় যাচ্ছে। তাহলে এটা একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা নিয়ে নেই, কন্ট্রোল ভি। আর এর সামনে একটা আছে কি আইকন আছে, আইকনটা আমরা পরে আনতেছি। আচ্ছা, আইকনটা কি রকম, এটা হচ্ছে যে হোম। হ্যাঁ, হোম লিখলে যদি পাই কিনা। আচ্ছা, এখানে পাচ্ছি না আমরা, মাঝখানে প্লাস সাইন না। আচ্ছা, বুটস্ট্র্যাপে যাই দেখি। আচ্ছা, তার মানে দুইটার মধ্যে আমরা সেম আইকনটা কিন্তু কোথাও পাচ্ছি না, একটু সবগুলো একটু ডিফারেন্স দেখাচ্ছে। তো এখান থেকে একটা কাছাকাছি যেটা আছে ওটা ইউজ করবো আমরা। এটা নেই নাকি? জাস্ট কাছাকাছি একটা নিলাম, যেহেতু স্পেসিফিক সেম টু সেম পাচ্ছি না, তাহলে আমরা একটা কাছাকাছি এটা দিয়ে দিলাম। আচ্ছা, পরে এসে কি আছে, অনেকগুলো কি লিঙ্ক আছে, এগুলো আছে কি একটা একটা করে লিঙ্ক। এগুলা লিঙ্ক গুলো আপনি কি এ ট্যাগ দিয়েও তৈরি করতে পারেন শুধু, অথবা এই যে ইউএলএলআই দিয়ে কি তৈরি করা যায়। তো আমরা এগুলা সাধারণত এই ন্যাপবার গুলো তৈরি হয় কি ইউএলএলআই ইউজ করে। পরের ডিপে যদি আসি, এখানে আছে কি ইউএল নিলাম এভাবে, এরপরে এর ভিতরে থাকবে কি এলআই। এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ গুলো আমরা নিচ্ছি এভাবে। দেখেন এটা হচ্ছে কি ন্যাপবার তৈরি করার একটা সিস্টেম। আপনি কি ইউএল এর ভিতরে কি এলআই, আর প্রত্যেকটা এলআই এর ভিতরে কি একটা করে অ্যাঙ্কর ট্যাগ থাকবে। প্রথমটা কি লেখা আছে আমাকে একটু বলেন সবাই। এর পরেরটা কি আছে? হোম, অ্যাবাউট, সার্ভিস, অ্যাবাউট, এরপরে আছে কি প্রাইসিং, আর কি আচ্ছা সরি, ভুল জায়গায় লিখে ফেলছি। হ্যাঁ, আপনারা তো দেখেন নাই, কন্ট্রোল এক্স, আমি কি এ ট্যাগের বাইরে লিখছি এগুলো। আচ্ছা,
আচ্ছা, পেজের পরে আর কিছু আছে? কন্টাক্ট। আচ্ছা, এটার আমরা কি একটা নাম দিতে পারি? ধরেন এখানে দিচ্ছি কি ক্লাস নেম ন্যাব, লিখে দিছি ন্যাব বার না, ন্যাব বার। এটা তাহলে রাখলাম কি শুধু ন্যাব। ওকে, তাহলে আমাদের এইচটিএমএল এর কি স্ট্রাকচার শেষ। প্রথমে আমরা দিয়েছি কি ন্যাব ট্যাগ, এরপরে আছে কি কন্টেনার নিলাম, এরপরে দুইটা ব্লকের জন্য কি আলাদা আলাদা দুইটা ডিপ। আর এর ভিতরে প্রথমটার মধ্যে কি আছে, একটা কি ক্লাস অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি টেক্সট আছে, আর একটা কি আইকন আছে, ওটা আমরা দিয়ে দিছি। নেক্সট আছে কি ইউএল, আর আছে কি এলআই দিয়ে আমরা কি এই লিঙ্ক গুলো আমরা তৈরি করে নিলাম। এটারও একটা ক্লাস নেম দিই, কারণ এটা ধরে আমাদেরকে কিছু ডিজাইন করতে হবে। তো ক্লাস, এটা দিছি কি ন্যাব, লোগো দিতে পারেন অথবা কি ব্র্যান্ড দিতে পারেন। হ্যাঁ, ব্র্যান্ড আইকন, এই ধরনের অনেক নাম থাকে। তো আমরা এটা দিচ্ছি কি ন্যাব লোগো, ন্যাব লোগো। এখন সেভ করে আউটপুটে একবার রিফ্রেশ করে দেখি আসলে কি রকম দেখা যাচ্ছে আমাদের এটা। তাহলে দেখেন আমাদের কি এই যে ন্যাববাট লিঙ্কটা, এরপর আছে কি এলআই যে লিঙ্ক ন্যাবের লিঙ্ক গুলা তৈরি করছি সবগুলো চলে আসছে। এখন প্রথম কাজ কি এগুলোকে কি পাশাপাশি নিয়ে আসা, তাই না? তো পাশাপাশি নিয়ে আসবো কিভাবে? এটা একটা এই দুইটার প্যারেন্ট কে, যে দুইটাকে আমরা পাশাপাশি নিয়ে আসবো, এই দুইটার প্যারেন্ট হচ্ছে কে এই কন্টেনার ডিপটা বা কন্টেনারটা, তাই না? তো এখানে কন্টেনার ধরেও করতে পারি, অথবা কি আলাদা ক্লাস নেম দিয়েও কি আমরা করতে পারি। তো কন্টেনার ধরে না করে জাস্ট আলাদা একটা কি ক্লাস নেম দিয়ে করলে আমার মনে হয় ভালো হয়। তো ন্যাব, এখানে একটা আমরা জাস্ট আলাদা একটা ক্লাস নেম দিছি ন্যাব ইনার। কন্ট্রোল সি, কপি করলাম। এখানে এসে কি একটা কমেন্ট করে দেই, ন্যাব সেকশন স্টার্ট, ন্যাব সেকশন ইন। এরপর আছে কি ন্যাব বার, ন্যাব বারের ভিতরে ডট ন্যাব ইনার। তাহলে এই ন্যাব ইনারকে আমরা কি করব, ডিসপ্লে আছে কি ফ্লেক্স। তাহলে ফ্লেক্স দিলে কি পাশাপাশি চলে আসবে। এবং দুইটাকে যদি দুই দিকে নিতে যাই তাহলে আমাদের কি করতে হয়, এক্স বরাবর যদি সরাতে, তাহলে প্রপার্টি হয় কি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। সেভ করি, এরপরে আসি এখানে এসে কি রিফ্রেশ করি, তাহলে দেখেন দুইটা কি দুই সাইডে আসছে। আচ্ছা, তাহলে মানে একটা আমাদের কাজ শেষ। এরপরে আসেন স্টেপ বাই স্টেপ চিন্তা করেন। এখন কাজ কি, এই যে এলআই গুলো আছে এগুলাকে কি পাশাপাশি নেয়। আচ্ছা, এখন যদি আসি আমরা এখানে, এলআই গুলো আছে কার ভিতরে দেখেন তো, এই যে ডিপটার ভিতরে, তাই না? তাহলে এখানে আছে এই এলআই গুলাকে যদি আমি পাশাপাশি নিতে যাই, এর প্যারেন্ট কে ইউএল। তাহলে এলআই এর প্যারেন্ট কে ইউএল। তাহলে আবার ফ্লেক্স লিখতে হবে কোথায়, ইউএল। অবশ্যই মাস চাইল্ড যেগুলোকে আপনি কি পাশাপাশি দিতে যাচ্ছেন, ওগুলোর প্যারেন্টে আছে কি ফ্লেক্স ইউজ করতে হবে। তাহলে এলআই এর প্যারেন্ট হচ্ছে কি ইউএল। তো এখানে আসেন ন্যাববার, এর ভিতরে কি যে ইউএলটা আছে এটাকে ধরলাম আমরা, এখানে বলে দিচ্ছি কি ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করতে পারেন, অথবা কি ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, এখানে রেড কালার দিচ্ছি কেন? ও, তাহলে ডিসপ্লে দিলাম কি ফ্লেক্স, ফ্লেক্স দিলে কি এগুলো পাশাপাশি চলে আসবে। রিফ্রেশ করেন, তাহলে এগুলো কি পাশাপাশি চলে আসছে। এখন এই যে এলআই এর মধ্যে আছে কি বুলেট পয়েন্ট আছে, আর এগুলোকে কি একটু ডিজাইন করলে কি আমাদের মোটামুটি কাজ শেষ না? দেখেন জিনিসগুলো কি খুব কঠিন। আপনি যদি বুঝে করেন, স্টেপ বাই স্টেপ চিন্তা করে করেন সহজ, আর যদি উল্টা পাল্টা কোড করেন তাহলে কঠিন। আচ্ছা, এরপরে আসেন ফার্স্টে এইটুকু আমরা কি আগে ডিজাইন করে নিই। এইটুকুর মধ্যে কি আছে, একটা কালার আছে। ধরেন আমরা এখানে ফন্ট থেকে দেখে নিতে পারি কি কি দিছে। ফন্ট ফ্যামিলি কি আছে, রোবোটো। আচ্ছা, ক্যান ক্যান্ডেন্স কি লেখছে, যাই হোক সেটাই লেখো, ওটাই দেবো আমরা। এরপর ফন্ট ওয়েট আছে কত, 700। এরপরে ফন্ট সাইজ কত, 40 পিক্সেল। হ্যাঁ, ফন্ট সাইজ কত, 40 পিক্সেল। কালার কোডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি।
এক্সাক্ট কোডটা নিচ্ছে RGB না নিয়ে। ওকে, তাহলে ফন্ট সাইজ 40, ফন্ট ওয়েট 700। এখানে আসেন, ন্যাপবার, ন্যাপবারের ভিতরে ন্যাপ, আচ্ছা ডট ন্যাপ লোগো, ন্যাপ লোগো এর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে এটাকে আমরা ডিজাইন করব কি ফন্ট সাইজ। প্রথমে ফন্ট সাইজটা দিয়ে দেন, কত ওখানে দেখছেন 40 পিক্সেল। এরপরে লাইন হাইট কত ছিল, লাইন হাইট 60 মানে কি 1.5। এরপরে আছে কি কালার, পেস্ট করে দিলাম। এরপরে ফন্ট ওয়েট 700। এরপরে ফন্ট ফ্যামিলি কি আছে দেখেন, এই যে জিনিসগুলো ইউজ করছি এগুলাই শুধু রিপিট হচ্ছে। তার মানে একটা ওয়েবসাইট করতে গেলে দেখবেন যে মেন যে জিনিসগুলো এগুলো বারবার একই জিনিসগুলোই কি রিপিট হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এখানে এসে কি পেস্ট করে দেন। আমরা একটু আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখি এরকম কিরকম আসছে। দেখেন তো এটা ডিজাইন হয়ে গেছে না? আচ্ছা, এরপরে আসেন এগুলো, এগুলোর মধ্যে যদি আসে এগুলো কিরকম আছে, বুলেট পয়েন্ট গুলাকে কি আমাদের উঠাই দিতে হবে। তাহলে বুলেট পয়েন্ট কার মধ্যে থাকে, তো আমরা এটাকে জাস্ট এলআই কে সিলেক্ট করেন, ইউএল এর ভিতরে কি এলআই, এলআই গুলোকে এখন বলে দেন ডিস। আচ্ছা, এখানে যদি লিখি তাহলে হবে কি পরবর্তীতে যদি কোথাও এলআই গুলো লিখি আমাকে আবার ওগুলোকে সিলেক্ট করে কি বুলেট পয়েন্ট গুলো রিমুভ করা লাগবে, তাই না? তো আমরা যদি এভাবে আলাদা আলাদা না করে একটা ওই যে কমন কোড যেভাবে লিখছি যেখানে, এখানে এ কে যেমন কি একবারে ধরে বলে দিছি কি এর টেক্সট ডেকোরেশন নাম, তার মানে আমাকে আর বারবার আর কি এই জিনিসটা লেখা লাগতেছে না, শতগুলো আমি এ লিখতেছি অটোমেটিক কি পেয়ে যাচ্ছে এটা। তো এইভাবে আমরা এই কারণে কি ওভাবে না লিখে যতগুলো এলআই পাবো এলআই গুলাকে বলে দেবো কি লিস্ট স্টাইল না। তাহলে কি হবে, আমার ওয়েবসাইটে যতগুলো আমি এলআই ইউজ করি না কেন ওইগুলো বারবার আমাকে কি আর সিলেক্ট করে বলে দিতে হবে। তো এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন কি এগুলো চলে গেছে। এখন এগুলোর মাঝে কি কি রকম আছে, এগুলো একটা ফন্ট সাইজ আছে, এরপরে প্রত্যেকটা মাঝে কি একটু করে স্পেস আছে। আমরা ফন্ট সাইজ গুলো দেখি কি দেখে নেই কি দিছে। এটা হচ্ছে কি জস্ট, এরপরে ফন্ট সাইজ কত আছে 18, ফন্ট ওয়েট কত আছে 700, এরপরে আছে কি কালার, কালারটা কপি করেন। তাহলে এখন নিচে যদি আসি আমরা ন্যাপ ইউএল এলআই, এলআই এর পরে আছে কি অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, এলআই এর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ গুলো আছে এগুলোকে আমরা ডিজাইন করতে যাচ্ছি। তাহলে দেখেন এই যে জিনিসগুলো আমি লিখলাম সেম জিনিসগুলো রিপিট হচ্ছে না। কন্ট্রোল কন্ট্রোল ভি, প্রথমে আছে কি ফন্ট সাইজ কত আছে 18, এরপরে লাইন হাইট থাকুক 1.5 থাকুক সমস্যা নেই। এরপরে কালার হবে কি কি কালার আছে এটা, কালারটা পরে নিচ্ছি আপাতত থাকুক। এরপরে ফন্ট ওয়েট 700 আর ফন্ট ফ্যামিলি আছে কি জট। তাহলে এই যে ফন্ট ফ্যামিলিটা আমরা এখানে কপি করে রেখে দিছি, এটাকে ইউজ করি এখন। এই যে এটা কন্ট্রোল সি পেস্ট করে দিলাম। আচ্ছা, সেভ করি। এখন আউটপুটে গিয়ে যদি একটু রিফ্রেশ করে দেখি এরকম আসছে কিনা। আচ্ছা, টেক্সট গুলো আছে, এখন প্রত্যেকটার মাঝে কি গ্যাপ আছে বা স্পেস আছে। এখন এই স্পেস গুলো যদি আসি মার্জিন দিয়েও আমরা দিতে পারি অথবা কি প্যাডিং দিয়েও দিতে পারি। তো এখানে দেন প্যাডিং মার্জিন। আচ্ছা, উপরে নিচে আছে কি মার্জিন হচ্ছে দিচ্ছি 0 পিক্সেল, আর হচ্ছে ডানে বামে, ডানে বামে দিলাম ধরেন 10 পিক্সেল। এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন মার্জিনটা পেয়ে যাচ্ছে না। আচ্ছা, এখন বাই ডিফল্ট কালারটা আছে কোনটা, এটা তো হবার হচ্ছে, তাই এটা কালারটা আর্ন আওয়ার সিস্টেম কি, হ্যাঁ এইভাবে ক্লিক করলে তো আমরা পাচ্ছি না, তাহলে আমাকে অন্যভাবে নিতে হবে। অন্যভাবে কিভাবে নিতে পারি, এটাও তো সেম কালার তাই না, একই জিনিস, এটা যে কালার এটাও কি সেই একই কালার, এভাবেও নিতে পারি অন্য এখান থেকে। অথবা আমাদের ওই যে এর আগে একটা টুলস ইউজ করছি না জাস্ট কালার পিকার, হ্যাঁ ওটা দিয়েও কি আমরা এগুলো নিতে পারি। ইচ্ছা আপনাদের যেভাবে খুশি আর কি।
এটা ব্ল্যাক কালারও না, একটু ব্লু শেড আর কি। রিফ্রেশ করি, ওকে, কালারটা আমাদের কি চলে আসছে। এখন এটাকে কি করতে হবে, হভার করলে দেখেন কি একটা, আচ্ছা আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়েছে কি দেখেন তো, এই যে এটা ফন্ট সাইজ দেখেন কি অনেক বেশি, এই কারণে কি এটা দেখেন টপের থেকে আসতেছে, হ্যাঁ। তো এটা তো মাঝখানে নেই, আছে দুইটা অ্যালাইন ঠিক আছে। এখানে যদি দেখি এটা কি অ্যালাইনটা দুইটাই সমান, তাই না? তো এটা মাঝখানে নেওয়ার জন্য কি করতে পারি বলেন তো আপনারা? অ্যালাইন আইটেম সেন্টার, ভার্টিক্যালি মাঝখানে নিতে গেলে কি হয়, অ্যালাইন আইটেম। তো এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কি অ্যালাইন হয়ে গেছে না? আচ্ছা, এখন আসেন এটার মধ্যে কি হভার করলে একটা কি কালার আসতেছে, হভার করলে কালার আসতেছে, আমরা অলরেডি জানি কিভাবে করতে পারি। তাহলে আসেন এটাকে কি এই অ্যাঙ্কর ট্যাগকে যখন হভার করবে, হভার কালার হবে কি, ওকে। এরপরে কালারটা যাতে খুব খুব তাড়াতাড়ি কি চেঞ্জ না হয়, আমরা এই কারণে কি একটা ট্রানজিশন দিতে পারি, ট্রানজিশন 0.4s। রিফ্রেশ করেন, ওকে, হভার করি, কালার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তার মানে কি নেববার আমাদের কি শেষ না, বাকি আছে কিছু? আচ্ছা, এই যে এখানে হভার করার সাথে, আচ্ছা প্রথমটা দেখেন এটা বাই ডিফল্ট কি এই কালারটা আছে, তাই না? তো এটার জন্য দেখা যাচ্ছে কি আমাদের একটা ক্লাস আমি দেখছিলাম এর আগে অ্যাক্টিভ, হ্যাঁ, এর আগে একবার আলোচনা করছিলাম, সেটা কি স্পেসিফিক আলাদা একটা কি ইয়ে থাকতেছে, এটাকে আপনি কি অ্যাক্টিভ ক্লাস দেন। এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা ক্লাস লিখতেছি, ক্লাস অ্যাক্টিভ। তাহলে এই অ্যাক্টিভ ধরে আমরা একটা কি ডিজাইন করে দিই, তাহলে তো হয়ে যাচ্ছে। এ এর সাথে আছে কি ডট অ্যাক্টিভ। আচ্ছা, এই যে ডট অ্যাক্টিভ দিলাম, এটা এই সিলেক্টরটা বুঝতে পারছেন কি বোঝাচ্ছে এটা দিয়ে? আচ্ছা, এটা আপনি যদি স্পেস না দিয়ে কি এভাবে পাশাপাশি লেখেন, মানে অ্যাঙ্কর ট্যাগ পাশে উটার মধ্যেই আছে কি ডট অ্যাক্টিভ, তাহলে এটা এইভাবে কাজ করবে যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডট অ্যাক্টিভ নামের কি ক্লাসটা আছে, শুধু ওটাই স্টাইল হবে। তার মানে আছে কি অ্যাঙ্কর ট্যাগ ওটার সাথে কি অ্যাক্টিভ ক্লাসটা থাকতে হবে। রিফ্রেশ করি, এখানে এসে যদি রিফ্রেশ করি আমরা একবার, তাহলে দেখেন যেটার মধ্যে কি শুধু অ্যাক্টিভ ক্লাসটা আছে ওটার মধ্যে কি কালারটা চেঞ্জ হচ্ছে, আর বাকিগুলো হওয়ার পরে কি চেঞ্জ হচ্ছে। তো এতটুকু আমরা বুঝতে পারছি সবাই? আচ্ছা, এরপরে আসেন নিচে একটা কি আন্ডারলাইন আসতেছে, আর নিচে যখন ওভার করতেছি নিচে একটা কি এভাবে আন্ডারলাইন আসতেছে। আন্ডারলাইনটা কিভাবে নিতে পারি, এর জন্য আমরা সিএসএস এর সিএসএস এ যাই, যদি আপনার পজিশন দেখছি তাই না? আচ্ছা, দুইটা জিনিস আমাদের এখানে লাগবে, একটা আছে কি পজিশন, আর একটাতে আসতেছি সেটা আছে সুডো এলিমেন্ট। দেখেন সুডো এলিমেন্টের মধ্যে আমরা কি কি দেখছিলাম, হ্যাঁ, ফার্স্ট লাইন, এরপরে আছে কি লাস্ট লাইন, ওইগুলো সব। আচ্ছা, আফটার বিফোর আমরা দেখছি না, মনে আছে আপনাদের? আফটার বিফোর আমি দেখাইনি আপনাদের, তো দেখানোর কথা। আচ্ছা যাই হোক, যদি না দেখে থাকি এখন আপনারা ওটা একটু দেখাই দিচ্ছি, হ্যাঁ? তো আসেন, আচ্ছা, আফটার বিফোর হচ্ছে কি জিনিস, আমরা এটা হচ্ছে কি একটা সুডো এলিমেন্ট, হ্যাঁ, সুডো এলিমেন্ট। আফটার আর বিফোর দুইটা আছে, আফটার বলতে বোঝাচ্ছে কি আফটার মানে পরে, আর বিফোর আগে বা পূর্বে। তো এখন হচ্ছে এই একটা কোন একটা এলিমেন্ট আছে, আপনি এলিমেন্টের পরে বা আগে কোনো কিছু অ্যাড করতে যাচ্ছেন,
একটা এলিমেন্টের কি আগে বা পরে। ধরেন এটা একটা কি আমাদের এলিমেন্ট না, অ্যাঙ্কর ট্যাগ আমরা যেগুলো লিখছি এগুলো কি আমাদের একটা করে কি এলিমেন্ট না। এই এলিমেন্টের আগে বা পরে, হ্যাঁ, এই হোম, এই যে হোম টেক্সটটা আছে এটার আগে অথবা কি পরে আপনি কোনো কিছু অ্যাড করতে যাচ্ছেন, যেটা হতে পারে কি কোনো টেক্সট, হতে পারে অন্য কিছু। সেই ক্ষেত্রে ইউজ হয় কি আফটার আর হচ্ছে কি বিফোর। আমরা এক্সাম্পল যদি দেখি এখানে, আর আফটার বিফোর শুরু ক্লাস লেখার সিনট্যাক্সটা কি রকম, এলিমেন্টের পরে কি ডাবল কোটেশন, এরপরে দিচ্ছে কি বিফোর। ফার্স্টে আমরা বিফোরটা দেখে আসি। আচ্ছা, বিফোর এখানে একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে কি কন্টেন্ট। কন্টেন্ট কই লিখছি, কালার, কন্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, কন্টেন্টের এখানে আপনাকে আছে কি, ধরেন আমি এখানে লিখলাম হোম, হোম মানে কি বাড়ি, তাই হোক লিখে দিলাম একটা টেক্সট, সেভ করি। এরপরে আউটপুটে গিয়ে দেখি একটু কি চেঞ্জ আছে, একটু খেয়াল করি, রিফ্রেশ করি, দেখেন তো কি হচ্ছে। প্রত্যেকটা এর সামনে দেখেন কি যে আমি কন্টেন্টটা যেটা লিখে দিয়েছি সেটা কি দেখা যাচ্ছে। আবার সেম ভাবে যদি বলি, এখানে আছে কি বিফোরের পরিবর্তে আফটার, রিফ্রেশ করেন, তাহলে এটা কি আছে পরে কি অ্যাড হচ্ছে। তার মানে এতটুকু আমরা বুঝতে পারছি যে আফটার দিলে হবে কি ওই এলিমেন্টের সামনে কি পরে অ্যাড হবে, আর বিফোর দিলে আছে কি আপ আগে অ্যাড হবে। আচ্ছা, এখানে যদি খেয়াল করেন তাহলে এই যে জিনিসটা আছে এটা আমরা কন্টেন্ট দিছি, তাই এখানে কি এরকম দেখা যাচ্ছে। আমি যদি কন্টেন্ট না দেই তাহলে ধরেন এখানে একটা কি হাইড উইডথ দিচ্ছি, হাইট দিচ্ছি আর 5 পিক্সেল, এরপরে আছে উইডথ, উইডথ দিচ্ছি 100%। 100% বলতে কতটুকু, এই অ্যাঙ্কর ট্যাগে যতটুকু কি ওর প্যারেন্ট, এর প্যারেন্ট কে এ ট্যাগ, তাই না। তো এ ট্যাগের যতটুকু উইডথ পাবে এটারও উইডথ হবে কি ততটুকু। সেভ করলাম। আর এটার একটা বোঝার জন্য একটা কি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। আসেন তো এখানে এসে একটা রিফ্রেশ করি। আচ্ছা, এখানে তাহলে দেখেন, আচ্ছা কই গেল, ফাইল সেভ করছি, আফটার কন্টেন্ট আছে ফাঁকা, হাইট হবে কি 5 পিক্সেল, উইড হবে 100%, ব্যাকগ্রাউন্ড কালার এটা। আচ্ছা, একটা ফিক্সড আপাতত উইড দিচ্ছি, ধরুন এখানে দিচ্ছি 200। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে, উইডটা তাহলে কি আছে, আচ্ছা আপাতত থাকুক, সমস্যা নেই, যেভাবে আছে এইভাবেই থাকুক। এখন কথা আছে এই যে টেক্সট গুলা, আমরা যদি এই আইকন টেক্সট গুলাকে ধরেন এটা আইকন, এই এটা চিন্তা করেন, হ্যাঁ, এই যে টেক্সটটা আফটার বিফোর আছে এখানে আছে, তাই না। এখন ওটাকে যদি এখানে নিয়ে আসতে পারি তাহলে কি আমাদের অর্ধেক এর কাজ শেষ না। জাস্ট আইকনটাকে পরে কন্টেন্টটাকে কি উঠাই দেব। এখন এই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা কি ইউজ করি, বুঝতেছেন জিনিসগুলা, না বুঝলে বললেন। আমি আফটার বিফোর দিয়ে কি এটার সামনে বা পিছনে কোনো কিছু অ্যাড করতেছি। এখন এটাকে জাস্ট আমাদের নিয়ে আসতে হবে কোথায়, এর নিচে। তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন আমি কোনো কিছু নিয়ে আসতে চাই তখন ইউজ করতে হয় কি ইউজ করি, পজিশন। আচ্ছা, তাহলে পজিশন যদি আমাদের ইউজ করতে হয়, পজিশনের ভিতরে কি কি দেখছিলাম আমরা, পজিশন, পজিশনের ভিতরে কয়টা ভ্যালু পাইছিলাম, স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্স, অ্যাবসলিউট আর কি স্টিকি। এখান থেকে স্ট্যাটিক কি অলরেডি বাই ডিফল্ট যেটা থাকে ওটা আছে কি স্ট্যাটিক। আচ্ছা, ফিক্সড আমরা বুঝছিলাম কোনো এক জায়গায় নির্দিষ্টভাবে কি ফিক্সড করা। আর স্টিকি হচ্ছে কি স্ক্রল হওয়ার পরে কোনো এক জায়গায় গিয়ে কি ফিক্সড হওয়া, তাই না। এটা হচ্ছে কি স্টিকি। বাকি ছিল রিলেটিভ আর অ্যাবসলিউট, এটা আমরা দেখছি, হ্যাঁ। আচ্ছা, অ্যাবসলিউট আর রিলেটিভ এই দুটো জিনিস কি দেখছিলাম আমরা। ওকে, না দেখলে আমি জাস্ট একটু বলে দিচ্ছি কিভাবে কাজ করে, হ্যাঁ। এখানে আসি, আমরা জাস্ট একবার রিক্যাপ করে নিচ্ছি আমরা আপনাদের। এখানে ডিপ দিচ্ছি, এটা হচ্ছে কি পজিশন।
POS দিলাম, এটার একটা কি এর ভিতরে আরেকটা ধরেন কি ডিপ নিচ্ছি। এই জিনিসগুলো আগেই মনে হয় দেখানো ছিল, তারপরেও বলে দিচ্ছি। হাইট হচ্ছে 300 পিক্সেল, আর একটা বর্ডার দিয়ে দিই সলিড ধরুন রেড। আচ্ছা থাকলো। এরপরে যে এর ভিতরে যেটা আছে ডিপটা ডট POS ডিপ, এটার আমরা উইথ দিচ্ছি ধরেন 100 পিক্সেল, হাইট হবে কত 100 পিক্সেল। আর একটা কালার দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড, HTML-টা সেভ করে নেই। ওকে, এখন যদি আউটপুটে এসে আমরা একটা রিফ্রেশ করি, আচ্ছা এই হ্যাঁ, তাহলে এটা আছে একটা ডিপ, এটা আছে কি এর স্ট্যাটিক পজিশন এখানে আছে। এখন রিলেটিভ আর অ্যাবসলিউট দুইটা কি একসাথে কাজ করে। ফার্স্টে আমরা বুঝি আগে অ্যাবসলিউটটা। এই যে ডিপটা আছে আমি এটাকে বলে দিলাম কি পজিশন অ্যাবসলিউট। আচ্ছা কোনো কিছু বলে দিলাম না, জাস্ট বলে দিলাম কি পজিশন অ্যাবসলিউট। এখানে এসে কি রিফ্রেশ করি, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এরপরে এখন আপনি বলে দিতে পারেন কোথায় নেবেন, এটা টপ থেকে 0, এরপরে আছে কি লেফট থেকে বললাম কি 0। আচ্ছা এখানে যদি বলি যে টপ থেকে 0 লেফট থেকে 0, তাহলে ওর কোথায় যাওয়ার কথা? এই যে এলিমেন্ট আছে ওর প্যারেন্ট, ওখান থেকে কি টপ থেকে 0 লেফট থেকে 0 কি মানে বর্তমান যেখানে আছে ওখানেই না, জায়গা কোনো চেঞ্জ করছি আমরা? টপ থেকে কি 0-তে আছে, লেফট থেকে কি 0-তে আছে, তাহলে এখানেই তো থাকার কথা। আমরা যদি একটু রিফ্রেশ করি, আসলে দেখেন তো এটা কোথায় থাকতেছে, কোথায় চলে গেছে দেখেন তো। আমার যে এই যে পুরা ভিউ পোর্ট আছে, ভিউ পোর্টের কি টপে চলে গেছে এবং কি লেফটে চলে গেছে। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে নেন সবাই, আপনি যদি অ্যাবসলিউট ইউজ কোনো একটা এলিমেন্টে অ্যাবসলিউট দেন, ও জায়গা থেকে কি চলে যাবে এবং যাবে কোথায়? রিলেটিভের কাছে। ভালো করে নোট করে নেন এটা। অ্যাবসলিউট যদি কোনো এলিমেন্টকে বলে দেন, ওটা যাবে কোথায়? রিলেটিভের কাছে। রিলেটিভ যেখানে আছে ওখানে যাবে, ওখান থেকে কি 0-তে বসবে, লেফট থেকে কি 0-তে বসবে। এখন কথা হচ্ছে আমরা এখানে কোথাও রিলেটিভ বলে বলে দিছি, কোথাও বলে দিছি? একটু ভালো মতন বুঝলেন। অ্যাবসলিউট কোন একটা এলিমেন্টকে অ্যাবসলিউট দেওয়ার সাথে সাথে এটা যাবে কোথায়? ভিউ পোর্ট, আপনার যতটুকু রিলেটিভের কাছে। বাট আমরা এখানে কোনো কিছু রিলেটিভ বলে দিছি কোন এলিমেন্টকে? বলে দেয়নি, তাহলে এটা যাবে কোথায়? তাহলে ফার্স্টেও যাবে এর প্যারেন্ট কে, এই যে ডিভের, এই ডিভের প্যারেন্ট কে, এই যে ডিভ, তাই না? এই ডিভের মধ্যে ও খুঁজবে রিলেটিভ আছে কিনা। এখানে রিলেটিভ আমরা ইউজ করছি না, তাহলে এর প্যারেন্ট কে? বডি, তাই না? তাহলে বডির মধ্যে যেহেতু আর কোনো প্যারেন্ট নেই এখানে, আর কোনো রিলেটিভ নেই, ও সরাসরি চলে যাবে কোথায়? একবারে মেইন এলিমেন্টে বডিতে। ও তখন মুভ করবে এই যে বডিকে যাবে। আপনার যদি কোনো কিছু এলিমেন্টকে যদি কি রিলেটিভ বলে না দেয়, তাহলে ও যাবে কোথায়? একবারে ভিউ বডির মধ্যে, বডির থেকে 0, লেফট থেকে দেখেন 0। আমি যদি এখানে বলি লেফট থেকে আছে কি ধরেন টপ থেকে দিলাম 300, লেফট টপ থেকে 0-ই থাকলো, লেফট রাইট, লেফট থেকে বলে লেফটের পরিবর্তে এখানে বলে দিলাম কি রাইট, রাইট থেকে 0। তাহলে কি হবে? টপ থেকে 0-তে থাকবে এবং রাইট থেকে কি 0-তে চলে আসবে। এটা মুভ করতেছে দেখেন কিভাবে? বডিকে ধরে। কারণ যেহেতু আমরা কোথাও রিলেটিভ ইউজ করে নেই, সেক্ষেত্রে কি ও রিলেটিভ খুঁজতে খুঁজতে দেওয়ান কোথাও গিয়ে কি রিলেটিভ পায় নাই, ও একবারে চলে যাচ্ছে কোথায়? এই যে বডি ট্যাগের মধ্যে। আর বডি ট্যাগ শুরু হচ্ছে কোথা থেকে? এই যে এখান থেকে না, তার মানে এখানেও চলে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাবসলিউটের কাজ। এর আর রিলেটিভটা কি? এই যে বললাম অ্যাবসলিউট দিলে কোনো একটাকে কি রিলেটিভ ইউজ করা লাগে। তাহলে এখানে আসেন, আমরা যদি এই প্যারেন্টটাকে কি একটু রিলেটিভ করে দিয়ে দেখি আসলে কি হচ্ছে জিনিসটা, একটু বুঝলেন ভালো মতন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। পজিশন
এখানে বলে দিলাম কি রিলেটিভ। এতক্ষণ এটা মুভ করছিল কিভাবে, বডিকে ধরে, তাই না? কারণ আমরা কোনোটাকে কি রিলেটিভ বলে দিই। এখন কি করলাম, এর আগের যে প্যারেন্ট ডিপটা আছে ওটাকে বলে দিলাম কি পজিশন রিলেটিভ। সেভ করে এখন আউটপুটে গিয়ে একটু রিফ্রেশ করি। এখন আছে কোথায়, এই জায়গায় না? ওকে, এখন যে রিফ্রেশ করি এখন তো কোথায় চলে আসছে, কি বুঝলেন এখান থেকে? ও এই ডিপের ভেতরে চলে আসলো। কেন চলে আসলো? আমরা বললাম একটু আগে যেটা বললাম আমি, এটা আর কি কাজ করতেছে দেখেন। পজিশন যখনই অ্যাবসলিউট কোথায় ইউজ করবেন, ও খুঁজবে কি রিলেটিভ। ও খুঁজবে কি রিলেটিভ কোথায় আছে, ওই রিলেটিভকে ধরে এতটুকু মুভ করবে। তো আমরা একটু আগে যখন এই পজিশনটা দেই নাই, তখন রিলেটিভ কোনো দেই নাই, তখন ও গেছিল কোথায়, কোথায় যেহেতু কোনো রিলেটিভ এখানে আর কোনো কোথাও কোনোটার মধ্যে কি রিলেটিভ পায় নাই, ও সোজাই চলে গেছে কি একবারে বডিতে। কিন্তু এখন কি হচ্ছে দেখেন, এই যে এলিমেন্টটা যেখানে আছে ওটার ওটার উপরেই কি যে প্যারেন্ট কে আছে ওটাকে আমরা বলে দিচ্ছি কি রিলেটিভ। তখন আর হচ্ছে কি যেহেতু ওখানে পজিশন অ্যাবসলিউটের সাথে কি ও রিলেটিভ খুঁজতেছে, উপরে গিয়ে রিলেটিভ পেয়ে গেছে, তখন কি করবে এই এলিমেন্টকে ধরে কি ও মুভ করবে। কি কথাটা ক্লিয়ার এখন? যদি আপনি রিলেটিভ বলে না দেন তাহলে এটা মুভ করবে কোন দিক ধরে, বডি ধরে, বডির টপ বটম লেফট এভাবে আপনি বলে দিতে পারবেন। আর যদি রিলেটিভ বলে দেন তাহলে কি ওই যে রিলেটিভটা পাবে ওটাকে ধরে কি ঘোরাঘুরি করবে। এখন যদি বলে দেয় কি লেফট থেকে ধরেন, আমি বলে দিচ্ছি কি টপ থেকে ধরেন 100 পিক্সেল, রাইট থেকে ধরেন এখান থেকে দিচ্ছি রাইট থেকে দিচ্ছি 100 পিক্সেল, তাহলে কি হবে দেখেন, ও আর বডিতে যাবে না, কারণ এটা হচ্ছে কি অ্যাবসলিউট, আর এর প্যারেন্ট হচ্ছে কি এটাকে আমরা করে দিচ্ছি কি রিলেটিভ। তাহলে এটাকে ও কি করবে এখন, এই রিলেটিভ ধরে কি এখানেই ঘোরাঘুরি করবে। আর যদি আমরা রিলেটিভকে কি উঠাই দেই কন্ট্রোল এস, তাহলে এখন যদি রিলেটিভকে উঠাই দেই তাহলে ও চলে যাচ্ছে কোথায়, বডিতে, কারণ আর কোথাও কি রিলেটিভ নেই। তাহলে এখান থেকে একটা জিনিস সবাই একটু মনে রাখবেন, অ্যাবসলিউট যেটা আপনি ইউজ করবেন তার প্যারেন্ট কে অবশ্যই কি রিলেটিভ করবেন। তো এখানে অ্যাবসলিউট ইউজ হবে, এই দুইটা সবসময় কি একসাথে ইউজ হয়। তাহলে অ্যাবসলিউট আর হচ্ছে কি পজিশন, অ্যাবসলিউট আর হচ্ছে কি রিলেটিভ, এই দুইটা কি সব সময় কি একসাথে ইউজ হবে। হ্যাঁ, যেটাকে আপনি অ্যাবসলিউট করবেন তার প্যারেন্ট কে করতে হবে কি রিলেটিভ। ক্লিয়ার এটা? নাকি আরো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে যদি পজিশন যদি অ্যাবসলিউট ইউজ করি ও রিলেটিভ খুঁজবে, রিলেটিভ ধরে কি মুভ করবে। আর যদি রিলেটিভ না পায় তাহলে যাবে কোথায়, একবারে কি বডির ভিতরে। ক্লিয়ার এটা? ওকে, তাহলে এতটুকু যদি বুঝতে পারেন এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এটাই ছিল আমাদের পজিশনের বোঝানোর কাজ। ওকে, এখন আসেন এখানে যদি আমি আসি, এই যে আফটারটা আমরা তৈরি করলাম এখানে, এখন আমি এটাকে নিয়ে আসতে যাচ্ছি কোথায়, এই জায়গায়, তাই না? এখন আমি যদি এটাকে অ্যাবসলিউট করি তাহলে এটা যাবে কোথায়, বডিতে। বডিতে যখন যাবে কিন্তু ওটা ধরে মুভ করবে, আমরা তো ওটা চাই না, আমরা চাচ্ছি কি এটাকে ধরে কি মুভ করতে, তাই না? তাহলে এখানে এই যে আফটারটা আমরা তৈরি করলাম এটা হবে কি অ্যাবসলিউট, অ্যাবসলিউট পজিশন ইউজ করব কি অ্যাবসলিউট, আর রিলেটিভ তাহলে হবে কোনটা, এই যে অ্যাঙ্কর ট্যাগটা। কি ক্লিয়ার? বুঝতেছেন এখানে? যদি আমি পজিশন কি আফটার আফটার বিফোর কে কি এ ট্যাগ কে ধরে এটাকে ঘোরাবো, তাই না? নিচে আনবো বা উপরে নেবো, এটাকে এ ট্যাগ কে ধরে কি মুভ করাবো, তাহলে আমি আফটার কে করে দেবো কি অ্যাবসলিউট, আর এর প্যারেন্ট কে, এই আফটার এর প্যারেন্ট কে অ্যাঙ্কর ট্যাগ, তাহলে অ্যাঙ্কর ট্যাগ হবে কি পজিশন রিলেটিভ। আসেন, আচ্ছা এই যে আফটার যেটা আছে এটাকে আমি বলে দিচ্ছি কি পজিশন অ্যাবসলিউট, আর রিলেটিভ তাহলে আমাকে একটা করতে হবে, যেহেতু আমি কি অ্যাবসলিউট ইউজ করছি অবশ্যই কি একটা রিলেটিভ থাকবে। তাহলে রিলেটিভ কোনটা, এই যে ইউএল এলআই এ, তাহলে এখানে এসে আমি বলে দিচ্ছি কি পজিশন রিলেটিভ। আচ্ছা এখন এই যে রিলেটিভ করলাম এটা এই যে রিলেটিভ থেকে কোথায় থাকবে, টপ থেকে আমরা বলে দিচ্ছি কি ধরেন বটম থেকে 0, এরপর আছে কি লেফট থেকে 0। এখন এখন আছে এখানে একটু আছে, যদি রিফ্রেশ করি দেখেন তো এটা কোথায় আসছে, টপ থেকে কি 0 তে, লেফট থেকেও কি 0 তে চলে আসছে। ওকে,
তো এখন আসেন এই যে কন্টেন্ট গুলো আমরা দিলাম এটাকে, এখন এই কন্টেন্ট গুলোকে আমরা কি উঠাই দেবো, কন্টেন্টের আমার দরকার নেই, আমার এখানে কি কোনো কন্টেন্টের দরকার আছে, আমার লাইন দরকার কি শুধু লাইনটা, তাই না? এতটুকু আমাদের হয়ে গেছে না? ওকে, এখন দুই সবগুলোর মধ্যে কি একটু একটু করে কি ফাঁকা আছে, ফাঁকা তৈরি করে আমরা কি দিই, আচ্ছা এখানে পিক্সেল না দিয়ে আমরা পার্সেন্ট দিয়ে দিই 100%, তাহলে অ্যাঙ্কর ট্যাগের উইথ যতটুকু আছে পুরোটাই নিয়ে নেবে। আচ্ছা এখন হচ্ছে যে এই প্রত্যেকটা এলিমেন্টের মাঝে আমরা স্পেস তৈরি করি কি দিয়ে, গ্যাপ ইউজ করতে পারি, অথবা কি এই যে ফ্লেক্স যেহেতু ইউএল ইউজ করছি এখানে বলে দিলাম কি গ্যাপ, ধরেন কি 10 পিক্সেল, রিফ্রেশ করেন। যেহেতু ফ্লেক্স ইউজ করছেন তাহলে কি আপনি গ্যাপ ইউজ করতে পারবেন, আর যদি ফ্লেক্স ইউজ না করেন তাহলে কিন্তু গ্যাপ কাজ করবে না। তাহলে আপনাকে এখানে দিতে হবে কি মার্জিন, তাহলে এই যে এলআই এর মধ্যে দিতে হবে কি মার্জিন। আর যদি ফ্লেক্স ইউজ করেন তাহলে কি গ্যাপ প্রপার্টিটা ইউজ করতে পারবেন। তাহলে প্রত্যেকটা মাঝে দেখেন গ্যাপ দিয়ে দিলাম, দেখেন আমাদের কি কাজ হয়ে গেছে না? এটাকে আরেকটু যদি নিচে নামাই দেই তাহলে কি হচ্ছে, কাজ শেষ। তাহলে এখানে আসেন, আমি এই যে বটম থেকে করে দিছি কি জিরো, তো জিরোর পরিবর্তে এখানে দিচ্ছি কি -20 পিক্সেল, রিফ্রেশ করেন। তাহলে কি টপ থেকে মাইনাস থেকে কি 20 পিক্সেল নিচে চলে আসতেছে। আচ্ছা এতটুকু কি সবাই বুঝে ক্লিয়ার না, কোনো বুঝতে পারেননি? কোথায় এমন কেউ আছেন যে এই টপিকটা আমি বুঝতে পারিনি? ওকে, এটা ক্লিয়ার। আচ্ছা এখন আসছে যে, এখন কথা হচ্ছে যে এটা তো বাই ডিফল্ট কি দেখা যাবে না, এটা থাকবে কিভাবে, হাইড হাইড করা, তাই না? আচ্ছা এখন আসেন যে এটা দেখা যাবে কখন, যখন আমি কি অ্যাঙ্কর ট্যাগটাকে কি কভার করতেছি, তখন এই আফটার বিফোরটা কি দেখা যাবে। তো এভাবেই আসেন, এভাবেই চিন্তা করছি, এভাবেই চিন্তা করতেছি, এভাবেই আমরা কি কোড গুলা করবো। তাহলে আমি হভার করতেছি কোনটাকে, অ্যাঙ্কর ট্যাগটাকে, তাই না? আচ্ছা এটা দেখা যাবে কখন, অ্যাঙ্কর ট্যাগকে আমি যখন হভার করব তখন এই আফটার বিফোরটা কি, তাহলে কোলন কোলন এখানে আমরা কি ইউজ করছি, আফটার না বিফোর, আফটার। তাহলে এই আফটারটা কি হবে, আফটারটাকে কিছু একটা আমরা করব, এই তো, যে আমি যখন অ্যাঙ্কর ট্যাগটাকে কি হভার করতেছি তখন এই আফটারটাকে কিছু একটা করব। তাহলে বাই ডিফল্ট এটা দেখা যাবে না, তার মানে বাই ডিফল্ট এটার উইথ কে আমরা করে দেব কি জিরো, জাস্ট একটু ট্রিক্স আর কিছুই না। এখানে করে দিলাম কি উইথ করে দিলাম কি জিরো, আর এখানে এসে আমরা সেম উইথটা দিয়ে দিছি কি 100%। হভার করার পরে এটা উইথ হবে কতটুকু, 100%। এমনিতেই দেখা যাবে না উইথ, আমরা কি জিরো করে দিলে কি কোনো একটা যদি উইথ না থাকে ওটা কিছু দেখা যাবে না। আবার যখন হভার করতেছি উইথ করে দিচ্ছি কি 100%। আর এই যে অ্যানিমেশনটা হবে একটু সময় নিয়ে যেহেতু হয়, এই কারণে আমরা এখানে দিচ্ছি কি ট্রানজিশন, ট্রানজিশন পয়েন্ট 4 যেহেতু ওখানে 4 দিছি এখানেও কি 4 দিলাম, রিফ্রেশ করেন। দেখেন বাই ডিফল্ট এখন কি উইথটা কি জিরো আছে, জিরো মানে কি কোনো কিছুই নেই, তাই না? যে এটার মধ্যে কি হভার করতেছি তখনই হচ্ছে কি, দেখেন আন্ডারলাইনের উইথটা কি 100% হয়ে যাচ্ছে। আর এই যে হচ্ছে এটা কতটুকু সময় নিচ্ছে, 4 সেকেন্ড, 0.4 সেকেন্ড, এটাই। কি এই জিনিসটা কি বুঝতে পারছেন, জিনিসগুলো দেখেন মানে দেখতে মনে হচ্ছে খুব কঠিন, বাট কোডিং করতে গেলেও দেখবেন যে বুঝে করলে সহজ, একটা স্টেপ বাই স্টেপ। আচ্ছা এখন বলতে পারেন যে এটা তো হচ্ছে কি দুই দিকে যাচ্ছে, হ্যাঁ, এটা যাচ্ছে কোথায়, দুই দিক দিয়ে, মাঝখান থেকে শুরু হচ্ছে, দুই দিকে যাচ্ছে। তাহলে এটা যদি আমরা এভাবে করি তাহলে দেখেন তো একটা যেহেতু আমরা তৈরি করছি, তাই না? আরেকটা যদি এটার যদি এখান থেকে মাঝখান থেকে এইদিকে নেই, আরেকটা যদি এখান থেকে শুরু করে কি এইদিকে নেই, দুইটা হয়ে যাচ্ছে না? আচ্ছা আপনাদের এখন একটু কঠিন লাগবে, জাস্ট আজকে দেখাচ্ছি না, এটা পরের নেক্সট ক্লাসে আবার আরেকদিন কি এটা করবো আবার লাস্টে এই টেম্পলেট শেষে যখন মনে মনে করাই দিবেন, তখন আবার করে দেবো। জাস্ট এতটুকু যদি করতে পারেন পরের টুকুও করতে পারবেন। আচ্ছা এটার আমি উইথ দিলাম কি 50%, আর এটা এটা আফটার দিয়ে তৈরি করছি, তাই না? আরেকটা যদি আমি কি বিফোর দিয়ে তৈরি করি 50% উইথ, তাহলে দুইটা কি 100% হয়ে যাচ্ছে না দুইটা মিলে? এটাই ট্রিক্স, আর এখানে এভাবেই করা আছে, যে এখানে আমরা তৈরি করছি কয়টা, একটা, আর এরা এখানে তৈরি করে রাখছে কয়টা, দুইটা। মানে এই যে মাঝখান থেকে এইদিকে একটা, এই দিক থেকে কি এইদিকে একটা, তার মানে এটা দুইটা মিলে 100% আছে। তো এটা একটু আরেকটু কঠিন হবে আপনাদের জন্য, কঠিন বলতে কঠিন না, আমি এই যে আফটার তৈরি করছি কি একটা, সেম ভাবে আমি কি আরেকটা তৈরি করতে পারবো, কন্ট্রোল সি, এটা হচ্ছে কি বিফোর। আচ্ছা
দিয়ে করেই দিই আপনারা যেহেতু। আচ্ছা, একটা করছি কি আফটার দিয়ে না, আরেকটা করবো আমরা কি বিফোর। এই সেম। তাহলে আমার জিনিস কি কন্টেন্ট এখানেও থাকবে না, এটারও কি উইড হবে 5 পিক্সেল, আর উইড হবে কতটুকু 50%। এখানে যেহেতু আমরা এটা 100% দিছি, তখন আর এটা 100 হবে না, তখন এটা উইড হবে কতটুকু 50। আর এই যে এটা যে পরে যেটা করতেছি বিফোর, সেটার উইড হবে কি 50। তাহলে দুইটা দুই দিকে নিলেই খালি আমাদের কি কাজ শেষ। এই এটা হচ্ছে বিফোর। তো একটা করলে, একটা দিলে হচ্ছে কি একদিকে যাচ্ছে, আপনি যদি দুই দিকে নিতে চান তাহলে আপনাকে কি এভাবে দুইটা করতে হবে, একটা হচ্ছে আফটার আর একটা হচ্ছে কি বিফোর। আচ্ছা, তাহলে দুইটারও সেম থাকলে এখন দেখি কি রকম দেখাচ্ছে। আপাতত দুইটা একদিকে একই জায়গায় যেহেতু পজিশন আছে। আচ্ছা, এটা হচ্ছে কি আমি এভাবে করে দিই, একটু চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, আফটারে আসেন, তাহলে এখানে পজিশন বাই ডিফল্ট আমরা করছি কোথায়, লেফটে, তাই না? লেফটের পরিবর্তে না করে এখানে আমরা করবো কি লেফট থেকে 50%। তাহলে এটা কি মাঝখানে চলে যাবে, এবং এটা আসবে কোন দিক দিয়ে, কন্ট্রোল সি। আচ্ছা, হভার করার পরে এটার পজিশন হবে কি কন্ট্রোল ভি, লেফট থেকে হবে কি 0। আচ্ছা, এটা আছে রাইট থেকে সেম একই জিনিস করব, এটা আছে কি রাইট থেকে 50%। আর এটা যখন কি হভার করব তখন এটা রাইট থেকে কোথায় আসবে, 0-তে। আচ্ছা, রিফ্রেশ করি দেখি আমারটা কি রকম হচ্ছে। দেখেন তো কাজ করতেছে আমাদের। তার মানে আগে করছিলাম কি একটা, এখন একটা না করে কি দুইটা করলাম। দুইটার মধ্যে জাস্ট কি উইডটাকে ভাগ করে দিলাম, একটা উইড দিছি কি 50%। এই যে সেম, প্রত্যেকটার মধ্যে কি এটার উইড দিছি কি 50%, হবার করলে উইড হবে কতটুকু 50%। পরে বিপদটাকেও করে দিলাম কি 50%। তার মানে আমরা এখানে একটা না রেখে কি দুইটা করলাম, এই পার্থক্য শুধু এতটুকু। একটা যদি করেন তাহলে আপনার পজিশনটা কি লেফট, এই উইথ হবে কি 100%। আর যদি দুইটা করেন আফটার একটা বিফোর একটা, তাহলে কি উইথ 50-50 করে দেন, কাজ শেষ। এই ওকে, এতটুকু আমরা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, বাই ডিফল্ট এই অ্যাঙ্কর ট্যাগ যেটা অ্যাক্টিভ আছে এটার কি নিচে আন্ডারলাইনটা কি সব সময় থাকবে। তো এটাও যদি আমরা করে ফেলি কি হবে, এই যে আফটার বা বিফোর যেগুলো আছে এগুলো কি হবে, অ্যাক্টিভ ক্লাসে যেটা আছে ওটার উইথ থাকবে কি বাই ডিফল্ট এমনিতেই কি উইথটা থাকবে হবার করার আগে।